যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করি আমাদের আজকের পয়েন্ট অফ কেয়ার। তো শুরুতেই তো আসলে কথাবার্তা বলাই ভালো। তো পয়েন্ট অফ কেয়ার কি জিনিস বলার আগে আগে আমার পার্সোনাল ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি সবাইকে, অ্যাজ অফিসিয়াল রুলস অর সিস্টেম। আমাদের ইনস্টিটিউটের নাম এবং এর পরে আমাদের আসল জায়গায় আমরা গেলাম। তো পয়েন্ট অফ কেয়ার বলতে আসলে আমরা কি বুঝি? আকবর একটু ফ্রি থাকলে একটু কথা বলা যেতে পারে, যে কেউ, এনিওয়ান ক্যান ওপেন দ্য মাইক এন্ড টক। পয়েন্ট অফ কেয়ার মানে আসলে কি বুঝি? আমরা আমরা বোঝার চেষ্টা করবো একটু পরেও। হ্যাঁ, কিছু বলা যায়? যে কেউ কি বলতে পারি? আকবর, শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায়। শোনা যায়? পয়েন্ট অফ কেয়ার আসলে কি বোঝায়, কি স্যার, মনে হয়? বিষয়টা আমাদের কাছে নতুন, তবে ধারণা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আমরা হচ্ছে কি কি মেজার গ্রহণ করতে পারি, এরকম কিছু একটা হতে পারে স্যার। এই বিষয়টা আচ্ছা সম্পর্কে আচ্ছা, আসলে। আর না, অসুবিধা নেই, এই জন্যই তো এই টপিকটা চুজ করা। এই শব্দটা হয়তো অনেকের কাছে নতুন। আর কেউ কি একটু বলবেন কি না? কেউ একজন, যে কোনো একজন প্লিজ। স্পেশালি যারা সরাসরি প্র্যাকটিসই করছেন, তারা বলা ভালো, তারা কি বুঝতে পারছেন। যারা স্টুডেন্ট তাদের তো এখন থেকে শিখলেই হবে, যারা জিপি করছেন তাদের জন্য ব্যাপারটা খুবই কারেন্ট আর কি। আমি তো জানি জিপি রাও এখানে আছেন, কেউ একজন বলবেন কি না? হ্যাঁ, বললে ভালো লাগতো, হ্যাঁ, যে কোনো একজনে। পয়েন্ট অফ কেয়ার মানে যেখানে আমরা সার্ভিস দেই। তো সার্ভিস আমরা বিভিন্ন জন বিভিন্ন লেভেলে দেই। আমরা যারা জিপি করি, তো জিপি সেন্টার বলতে যেটা বোঝায় বা চেম্বার যেটা বোঝায় সেখানে। কিন্তু যারা ইনডোরে কাজ করি, ইভেন ইন্টার্ন ডক্টর যারা, তারা তো ইনডোরে কাজ করেন। তো তাদের পয়েন্ট অফ কেয়ার কি বোঝায়? একবার একটু আমার সাথে কথা বলতে থাকো না হয়, যদি সুযোগ হয়। বাকিরা, এনিওয়ান ক্যান ওপেন। আকবর, জি ম- স্যার। আচ্ছা, মকিবুলও বলতে চাচ্ছিল। যারা ইনডোরে কাজ করে তাদের জন্য পয়েন্ট অফ কেয়ার কি? মকিবুল, মাইক খোলা রাখতে পারো? কি মনে হয়? মকিবুল বলতে চাচ্ছে? আকবর বলতে চাচ্ছে না বা পারছে না কেন? ইনডোরের পয়েন্ট অফ কেয়ার হচ্ছে বেড সাইড, ওয়ার্ডের যে বেড আছে ওই বেড। তাহলে ওখানে বসে বসে কি কি পরীক্ষা করা যেতে পারে? আমরা তো সবগুলোকেই ইনভেস্টিগেশন বলেই করে যাচ্ছি, কিন্তু ইনভেস্টিগেশন তো দূরে পাঠাতে হয়। আমরা বলি ল্যাব টেস্ট, অথবা ইমেজিং, ডিপার্টমেন্ট অফ ইমেজিং এ পাঠাই এক্স রে করার জন্য, আল্ট্রাসোনোগ্রাম করার জন্য। এরকম তো একটা ছবি দেখালাম, এটা তো ব্লাড টেস্টের জন্য। কিন্তু আজকাল এই যে বাম দিকে যেটা দেখা যাচ্ছে, হ্যান্ড হেল্ড আল্ট্রাসোনোগ্রাম মেশিন, এটা বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে। আর এইদিকে একটা ছোট্ট মেশিন, এটা হলো অ্যানালাইজার। অনেকগুলো ব্লাড টেস্ট এটা দিয়ে করা যায়, খুবই হ্যান্ডি। আজকে সে আলোচনাগুলোই করব, বিশেষ করে বাংলাদেশ পার্সপেক্টিভ নিয়ে তো কথা বলবো। যারা আমরা বাংলাদেশে আছি, আমার বিশ্বাস যে আজকের আলোচনার পরে অনেকেরই ধারণা স্পষ্ট হবে পয়েন্ট অফ কেয়ার কি জিনিস। এটি তাত্ত্বিক বিষয় নয়, এটা বাস্তব, বাংলাদেশে অলরেডি হয়েছে। আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। আমরা বেশি সময় না নিয়ে অল্প কথায় বলার চেষ্টা করব। যে কোনো সময় কারো মনে প্রশ্ন জাগলে মাইক ওপেন করে একটা, আমরা যেভাবে ছোট্ট ক্লাসরুমের মতো আলাপ করি, ওভাবে করে ফেলতেই পারি। তাহলে যেটি পয়েন্ট অফ কেয়ার, যেখানে মানে আমরা যেখানে চেম্বার করি বা প্র্যাকটিস করি অথবা রুগী দেখি, সেখানেই রুগীকে না সরিয়ে, একটা কথায় যদি বলি, রুগীকে মুভ না করে যে পরীক্ষাগুলো করা যাবে, সেগুলো হলো পয়েন্ট অফ কেয়ার টেস্ট। এখন এটার সাথে অন্যটার পার্থক্য কি আমাদের বোঝা লাগে। তো আমরা যারা প্র্যাকটিস করি, কেউ কি একজন বলবেন আপনি আপনার জায়গায় সেন্টারে কি ধরনের টেস্ট চান সাথে সাথে করতে পারার মতো? কোনো একজনকে আমাদের বলে একটু হেল্প করবেন আলোচনায়? আপনার নাই হয়তো, কিন্তু আপনি ভাবছেন। কেউ কি বলবেন? চিপেরা নাই আজকে, অথবা থাকলে শুনছেন, চেম্বারে ব্যস্ত হয়তো। যাই হোক, আহ,
আমরা যেগুলো আলাপ করব তাহলে বুঝে নিতে হবে যে মানে ওগুলোই লাগে, ওগুলোই সারা পৃথিবীতে আছে। তাহলে আমরা একটু দেখে নেই। ইনফেকশাস ডিজিজ দেখার জন্য এগুলো মোটামুটি আমরা সবাই জানি, তাই না? ম্যালেরিয়া, ডেঙ্গি, এবং নামগুলো কিন্তু র্যাপিড র্যাপিড লেখা, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এইচআইভি র্যাপিড টেস্ট। তারপরে ডেঙ্গি তো আমরা সবাই জানি, না? কোভিডও করা হয়েছিল। ইভেন নাওয়াডেজ চিকুন গুনিয়াও অ্যান্টিবডি টেস্ট অ্যাভেলেবল। তো এগুলো মেটাবলিক যেগুলো, তার মধ্যে গ্লুকোমিটার। আচ্ছা, HbA1c যে আছে, এটাকে আমরা জানি কেউ? হেমোগ্লোবিন A1c মনে হয় জানি না, তাই না? তবে এটা পোর্টেবল, এটা খুব একটা হ্যান্ডি না। ক্যারি করা যাবে, সাইজে একটু বড় হয় আর কি। হ্যান্ডি যেটা সেটাও পোর্টেবলই হয়, কিন্তু ব্যাগে ভরে নিয়ে যাওয়া না যায় তাহলে তো এটা করা ডিফিকাল্ট। ইভেন কার্ডিয়াক ট্রোপোনিন আই অথবা ট্রোপোনিন টি, তার মধ্যে হার্ট ফেলিওরের জন্য বিএনপি লেভেল দেখা, এটাও অ্যাভেলেবল। তো আমরা যারা শুনছি, আমাদেরকে মনে হয় না এগুলো র্যাপিড টেস্ট করা দরকার? মকিবুল কোথায়? তো মকিবুল, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এগুলোকে তাড়াতাড়ি করলে আমাদের লাভ হবে ডাক্তার হিসাবে? স্যার, কার্ডিয়াকের ট্রোপোনিন আইটা আমার মনে হয় যে তাড়াতাড়ি খুবই জরুরি। ব্লাড সুগার কি জরুরি? ব্লাড সুগার তো ব্লাড আরো সুগার, জরুরি। জি স্যার, ব্লাড সুগার জরুরি। আরো জরুরি। আর এই যে ডিসিশন মেক করার জন্য ইনফেকশাস ডিজিজ লেভেলে যেগুলো ম্যালেরিয়া, তাই না? এগুলো ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার, তো নাহলে আমরা চিকিৎসা দিব কি? আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে ডেঙ্গি, ম্যালেরিয়া, যদি ম্যালেরিয়া জোনে থাকে, কোভিড যখন এন্ডেমিক হয় কোভিড, আর সাথে তো এন্টেরিক ফিভার একটা আছেই। তাহলে ওখান থেকে আলাদা করার জন্য আমাদের তো র্যাপিড টেস্ট, মানে সাথে সাথেই উইদিন আওয়ার, 1 ঘন্টা। হ্যাঁ, একটা টার্ন আউট টাইম বলে, এটা টার্ন আউট টাইম। আমি পরে দেখাবো কোন কোন মেশিনের কোন কোন টেস্টের টার্ন আউট টাইম কিরকম। একটু নয়েজ গুলো একটু খেয়াল রাখি, হ্যাঁ, নয়েজ যেন না হয় আশেপাশে, একটু খেয়াল রাখি। তারপরে হেমাটোলজিতে হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, এগুলো পাওয়া মানে অসম্ভব না। যদিও আমরা এগুলা করি না, ভাবি না। হেমোগ্লোবিন লেভেল যদি খুব সিভিয়ার এনিমিয়া হয় তখন হয়তো বেশি জরুরি, কিন্তু এটি পয়েন্ট অফ কেয়ার হিসেবে পাওয়া যায়, যে পেশেন্টকে না সরিয়ে দূর থেকে এনে করা যায়। ইভেন এক্স রে তো করা যায়, তাই না? কি বলে এক্স রে নামটা? এক্স রে যেটা আমরা বলি, অর্ডারও দেই যারা ওয়ার্ডে কাজ করি, কেউ না কেউ একজন বলি একটু, আমরা বলি না ওটা নিয়ে আসো এক্স রে করার জন্য, ওটাকে কি বলে? পোর্টেবল এক্স রে বলে, হ্যাঁ, পোর্টেবল এক্স রে বলে। তো কাজে এটাও একটা পয়েন্ট অফ কেয়ার টেস্ট। তো সেজন্য আকবর হয়তো বলল যে আমার কাছে নতুন মনে হয়, তো আমরা ইন্ট্রোডাকশনে বলেছি যে বিষয়টা নতুন মনে হলেও কিন্তু আসলে বিষয়টা নতুন না। হ্যাঁ, আমরা এগুলো অনেক আগে থেকেই করে করে অভ্যস্ত। যেমন ব্লাড সুগার মাপা, এটা তো অনেক দিন ধরেই করা হয় গ্লুকোমিটার দিয়ে। তারপরে এক্স রে যেটা আনা হয়, পোর্টেবল এক্স রে, এটাও তো একটা পয়েন্ট অফ কেয়ার টেস্ট। ইসিজি মেশিন চাইলে আনা যায় ট্রলিতে করে, কিন্তু আমরা সবগুলোকেই মনে করেছি যে এটা ইনভেস্টিগেশন, এক অর্থে ইনভেস্টিগেশন, কিন্তু এটা পয়েন্ট অফ কেয়ার ইনভেস্টিগেশন। যেমন এটা একটা বাণিজ্যিকীকরণও আছে, হ্যাঁ। বিছানার মধ্যে নিয়ে আসলে রোগী ভাববে যে ফ্রি করে দিচ্ছে মনে হয়। তো ইনডোরে ফ্রি, তো আমরা সবাই জানি ইনডোরে ফ্রি কিছুই হয় না। অ্যাকাউন্ট সেকশন বিল তো করতেই থাকে। কিন্তু আউটডোরে যখন করে দেওয়া হবে তখন কি ভাবনা হবে? কারো কোনো অভিজ্ঞতা শেয়ার করবেন নাকি? জিপি যারা চেম্বার করি, যদি ওয়ার্ড একটা কোনো টেস্ট করে দেন চেম্বারে বসেই সাথে সাথে, আপনার পেমেন্টের ব্যাপারে কি ধারণা হবে? রোগীরা কি পেমেন্ট করবেন সহজে? বা ধারণা থেকে অন্যরাও বলি, কি মনে হয়? প্র্যাকটিসিং ডক্টর আছেন না আজকে যারা শুনছেন? কিছু মনে হয় না? আচ্ছা। তো এইটা একটা প্র্যাকটিক্যাল ইস্যু আর কি, হ্যাঁ, পেমেন্ট একটা ইস্যু হয়। তবে কনভিন্স করতে পারলে, পেশেন্টকে বোঝাতে পারলে বা একটা সিস্টেম করে রাখলে পেমেন্ট নিয়ে সমস্যা হবে না। আমার কাজ হচ্ছে ডাক্তার হিসাবে র্যাপিড একটা ডিসিশনে পৌঁছানো। তো সেই অর্থে মনে হতে পারে যে আমি মনে হয় এগুলো করার পক্ষেই বলছি, অনেকটা এরকম মনে হতে পারে। তবে এটার লিমিটেশনসটাও আমরা আলাপ করব এগুলো করার। লাস্টেরটা আমরা একটু দেখি যে পিটি আইএনআর, এটা কাদের করতে হয়? কোশ্চেনটা ছুড়ে দিলাম সবাইকে।
আয়এনআর দেখতে হয় কোন রোগীদের? ফলো আপ মনিটরিং এর সময়? কেউ কি বলতে পারবো না? আয়এনআর দেখতে হয় যারা অ্যান্টিকোয়াগুলেন্ট খান, ওয়ারফারিন খান, কার্ডিয়াক পেশেন্ট, মেটালিক ভালভ, তাদের জন্য আয়এনআর দেখা জরুরি। এবং রুগী তো নিজেই দেখবেন আয়এনআর, কারণ তাকে অ্যাডভাইস দেওয়া হয় আপনার আয়এনআর এত হলে এই করবেন, বন্ধ করবেন, ডাক্তার কাছে আসবেন। আমরা এগুলো তো অভ্যস্ত না। কেমন? এই যে ইউরিন টেস্টের মধ্যে ডিপিস্টিক ইউরিন অনেক দিন ধরেই আমরা করি, ইনক্লুডিং প্রেগন্যান্সি টেস্ট টু ডিটেক্ট বিটা এইচসিজি ইন ইউরিন। এটাও একটা পয়েন্ট অফ কেয়ার টেস্ট। শুধু পয়েন্ট অফ কেয়ার না, খেয়াল করেন যে আপনার ডাক্তারের চেম্বারে করছেন এমন না, রোগী তার বাড়িতেও করছেন। তাকে যদি ইনস্ট্রাকশন দেওয়া যায়, যেমন ব্লাড সুগার তো রোগীরাই করেন, আর আইএনআর বা প্রথম ইন টাইম, হ্যাঁ, এটা মনে হয় যেন বিশাল একটি পরীক্ষা, ল্যাবরেটরিতে এসে করে। ইভেন বাংলাদেশে আমার বিশ্বাস যে সব জেলা শহরে হয়তো এটা হয় কিনা, ছোটখাটো জেলার মধ্যে আই এম ইন ডাউট। এই ক্ষেত্রে মনে হতে পারে এই পরীক্ষা মনে হয় ঢাকার বাইরে হয় না, বড় শহর বাইরে হয় না, অথচ এগুলো ঘরের মধ্যেও করার মতো। যেমন সুগার চেকের মতো আমরা লক্ষ্য করি কোয়াগু চেক। কোয়াগু চেক একটা ডিভাইসের নাম আর কি। তো এটা দিয়ে ঘরেই দেখতে পারে আয়নার কত কত বড় রকমের উপকার হতে পারে, আমরা এবার ভাবি। তো এই চিন্তা করে আজকের আলোচনার টপিকটা আমরা সিলেক্ট করলাম। আর একটু ছবি দেখি। এই ছবিটা হলো সেরাম ইলেকট্রোলাইট করার একটা মেশিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পেশেন্ট কিন্তু বেডেই আছেন, হ্যাঁ, পেশেন্টকে পাঠানো লাগলো না। যদিও ল্যাব টেস্ট গুলো ওরা ব্লাড কালেক্ট করে ল্যাবে নিয়ে যায়, তাহলে এটাকে আমি বলছি যেগুলো ব্লাড টেস্ট সেখানে রিপোর্ট একেবারে বেডের পাশেই পেয়ে যাওয়া সম্ভব, ছোট্ট একটা মেশিনের মধ্যেই। ইলেকট্রোলাইট কি ইমার্জেন্সি খুব জরুরি দরকার হবে মনে হয়? জি স্যার, ইলেকট্রোলাইট ইমার্জেন্সি স্যার। মকিবুল, মকিবুল, ডক্টর জি আতিফ স্যার, তো জয়েন ইমার্জেন্সি করেছে। তো। এমার্জেন্সিতে দরকার, কেন দরকার? স্যার ইলেকট্রোলাইট মেইনলি স্যার পটাশিয়াম যদি একটু মানে কম বেশি হয়ে যায় তাহলে তো স্যার কার্ডিয়াক অ্যারিথমিয়া বা আমরা ভেরি যেটা। রাইট, ফ্যান্টাস্টিক অ্যান্সার, ফ্যান্টাস্টিক অ্যান্সার। কাজেই ইলেকট্রোলাইটের পটাশিয়াম একটা এক্সাম্পলই যথেষ্ট যে ইলেকট্রোলাইট আমাদের ইমিডিয়েট দেখার ব্যাপার। অথচ আমার স্মৃতিতে আমরা যখন লার্নার বা স্টুডেন্ট বা নিউ ডক্টর ছিলাম, ইলেকট্রোলাইট টেস্ট দিলে, সকালে দিলে মানে রাতের মধ্যেও আসে নাই, পরের দিন আসছে, অতক্ষণে তো রোগী শেষ। মানে রোগী শেষ না, হয়তো ক্লিনিক্যাল জাজমেন্ট করে চিকিৎসা হয়ে যায়, কিন্তু আলটিমেট ডিসিশন হয় না, তাই না? পিএইচ, পিএইচ কি ইমিডিয়েট দরকার? ডক্টর আতিফ, আমার কথা শুনতে পাচ্ছে নাকি আতিফ? পিএইচ কি ইমিডিয়েট জানা দরকার এরকম বেড সাইডে? আতিফ বোধহয় ব্যস্ত। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। পিএইচ কি জানা খুব দরকার? দরকার হতেই পারে। অ্যাসিড বেজ, অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, অ্যাসিড বেস ওগুলা ডিসঅর্ডারের জন্য। এমার্জেন্সি ডিসাইড করা। আমরা বলি না মেটাবলিক অ্যাসিডোসিস, পেশেন্ট মে নট সার্ভাইভ ফর লং টাইম। কাজেই ইলেকট্রোলাইট এই যে একটা গুরুত্বপূর্ণ। তারপর আমরা একটু আজকে বুদ্ধি খাটাবো, সবকিছু জরুরি না। যেমন আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস, এটা মেশিন দেখালাম, আসলে এরকম কম্বিনেশন পাওয়া যায় বলে আর কি। এবিজিও করা যায়, ইলেকট্রোলাইটও দেখা যায়, এরকম আরেকটা মেশিন। সো আর্টেরিয়াল ব্লাড গ্যাস কি ইম্পর্টেন্ট? কেউ বলবো ইমিডিয়েট দেখা জরুরি? যেখানে অক্সিজেন লেভেল দেখা যায়, বাইকার্বনেট দেখা যায়, পিএইচ দেখা যায়, অবশ্যই জরুরি। কাজে এই ব্যাপারে আমাদের একটু ওরিয়েন্টেশন দরকার, হ্যাঁ। আমরা খালি ব্লাইন্ড না হয়ে যেন থাকি। তার মধ্যে ব্লাড অ্যানালাইজার, হ্যান্ডি ব্লাড অ্যানালাইজার, মানে এখানে অনেকগুলো টেস্ট করা যায় ব্লাড, আমি একটু বিস্তারিত পরে বলবো। এবং মাঝামাঝি সাইজের একটা বাক্সের মতো, একটা ধরেন প্রিন্টারের সাইজ, এগুলো বাংলাদেশে মার্কেটিং হচ্ছে, এটাকে বলে মিনি ল্যাব। মিনি ল্যাব। তো মিনি ল্যাবটা কনসেপ্ট আসছে আসলে জিপি যারা করি আমরা বা করছি সবার জন্য নিজের চেম্বারের পাশে একটা ল্যাব দাঁড় করানো। তাহলে দেখেন এটা কত উপকারী। আপনি যেমন ইনফরমেশন পাচ্ছেন, আপনার তো ব্যবসায়িক সুবিধাও আছে এখানে। আপনি একটা ইনভেস্ট করলেন, কোটি কোটি টাকা কিন্তু লাগছে না, তাই না? আপনি যদি একটা শেয়ার কিনেন হসপিটালে, কয়েক লাখ টাকা দিতে হবে বাংলাদেশে, 10-20 লাখ টাকা না দিলে হবে না। কমপক্ষে 20 লাখ মতোই হয়তো এই যুগে এই সময় দিতে হবে। তারপরে, তাই না, ল্যাবের মধ্যে তো কোটি টাকার ইনস্ট্রুমেন্ট থাকে। তো এগুলোর বিকল্প হিসাবে আমরা আজকে পয়েন্ট অফ কেয়ার আলাপ করছি।
এই জিনিসটা আমরা সবাই জানি, ইউরিন অ্যানালাইসিস কিভাবে করি। হ্যাঁ, এরকম কালার ম্যাচ করে করে অনেকগুলো টেস্ট। এখানে বাম দিকে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10টা দেখাচ্ছে। যতই দিন যাচ্ছে এই কম্পোনেন্ট গুলো বাড়ছে, তাই না? এই কম্পোনেন্ট গুলো বাড়ছে। এগুলো শুধুমাত্র রুটিন দেখার জন্য না, ইভেন এমার্জেন্সি ইট উইল বি হেল্পফুল। যেমন কিটোন বডি, আমি ক্লিনিক্যালি সাসপেক্ট করছি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, তাহলে কিটোন বডি কিন্তু হেল্প করে। যদিও এখানে একটা ফলস পজিটিভের বিষয় আছে, সেটা আজকে আলোচ্য বিষয় না। তো এই যে ইউরিনটা দেখা, তো এই যে আল্ট্রাসাউন্ড মেশিন, হাতের আল্ট্রাসাউন্ড মেশিন, তারপরে হচ্ছে এটা হলো পোর্টেবল, এরকম ট্রলিতে করে মুভ করানো যায়। হ্যাঁ, তো বড় বড় মেশিন থাকতেই পারে, কিন্তু আল্ট্রাসাউন্ড একেবারে পোর্টেবল, একটা ওই যে সুটকেজের মতো, ছোট্ট ব্যাগের মতো করেও এদিক সেদিক নিয়ে যাওয়া যায়, এরকম আল্ট্রাসাউন্ড মেশিন আছে। অনেক বছর ধরে আছে, 15-20 বছর ধরে এগুলো বাজারে চলে আসছে। আমরা হয়তো অনেকেই জানি না। এই যে এরকম একটা এখন বাংলাদেশে, আমি সেদিন দেখলাম আমাদেরই এক স্টুডেন্ট, ও ডক্টর, ওর একটা ছবিতে ফেসবুকে তো দিল, ও নিজেই করছে রোগীর অ্যাবডোমেনে এরকম একটা মেশিন দিয়ে আল্ট্রাসাউন্ড করছে, তাই না? ইসিজি, না ইসিজির জন্য বিরাট মেশিন এমনি লাগে না, ইভেন ট্রেসিং পেপার ছাড়াই যদি ল্যাপটপ থাকে, ইভেন মোবাইল ফোনেও কানেক্ট করে, কিন্তু লিড গুলো তো লাগবে। এটার পোর্টটা যদি আমি মোবাইল ফোনেও বসিয়ে দেই, স্ক্রিন একটু বড় সাইজের হলেও, হ্যাঁ, ওখানেও দেখা যাবে, আর বড় স্ক্রিনে লাগিয়ে দিলে ইট ইজ জাস্ট স্ক্রিন। হ্যাঁ, সাথে এটার সাথে কোনো প্রোগ্রাম থাকলে এই প্রোগ্রামটা অ্যাডজাস্টেবল করা। কাজেই দেখেন ইসিজি কিন্তু আপনার ল্যাপটপে, যে ল্যাপটপ আমরা হাতে নিয়ে ঘুরে বেড়াই, এখানেই করা। তো আল্ট্রাসোনোগ্রামের স্ক্রিন হিসেবেও আমরা এটা ইউজ করতেই পারি, এই যে প্রোবের মতো যদি কিছু থাকে। মানে এখন অনেক সহজ হয়ে যাচ্ছে। রেসপিরোলজিতে এটাকে কেউ দেখেছি কোনোদিন? পিকফ্লোমিটার, ডক্টর আতিফকে দেখেছেন নাকি? ডাক্তার সাহেবরা কেউ এটা দেখেছি কোনোদিন? না পিকফ্লোমিটার স্যার, দেখা হয়নি। দেখা হয় না, বাট ইট ইজ অ্যাভেলেবল। এই যে হাতে করে ফু দিলে এখানে একটা স্পাইরোমেট্রিতে, অথচ স্পাইরোমেট্রি আমার মনে হয় সব জেলা শহরে নাই বাংলাদেশে। কেন যে নাই, অদ্ভুত, জানা নাই, তাই না? আমাদের যেমন এই যে ছোট বয়সেও জানি না, বড় হয়ে এগুলো নিয়ে ভাবছি না। তো আজকে মনে করি যে আমার দায়িত্ব পালন করছি সবার জন্য, যারা আজকে আমার জুনিয়র এবং ছাত্রছাত্রীও বটে অনেকেই, তাদেরকে জানিয়ে রাখা। হ্যাঁ, যে আলোচনাগুলো আমার কলেজে একাডেমিক সেশনে করার সুযোগ হয় না, কারিকুলামে নাই, অথচ এগুলো বাস্তব, এগুলো আগামী দিনের ডাক্তারের জানা দরকার। তাহলে এটা স্পাইরোমেট্রি গেল। এখন একটু আলাপ করতে চাচ্ছি যে এগুলোর সুবিধা তো আমরা বুঝেই ফেলেছি না? এই যে দেখাই যাচ্ছে, ডিসিশন মেকিং এ হেল্প করে, বেড সাইডে করা যায়, এমার্জেন্সি সিচুয়েশনে বোঝা যায়, তাই না? যেখানে বড় বড় ল্যাব ফ্যাসিলিটিস নাই, বড় বিল্ডিং এর মধ্যে ল্যাব স্টাবলিশ করেছে, এগুলো নাই, সেখানে তো হেল্পফুল, তাই না? ল্যাবে যেতে হলে দূরে অনেক টেস্ট, এক সময় 150 কিলোমিটার দূরে গিয়ে ল্যাব পাঠাতে হয়, এখনো অনেক টেস্ট ঢাকায় এসেই করতে হবে। কি বলে ডক্টর আতিক, যে যারা ঢাকার বাইরে, অনেক টেস্ট হয় না, ঢাকাতে পাঠাতে হয়। মাঝে মাঝে ইন্ডিয়া পাঠাচ্ছে না? জি। ইন্ডিয়া তো পাঠানো হচ্ছে, এরকম কিছু জি ব্যাপার স্যার। স্যাপার আছে। তাহলে এগুলো যেগুলো হ্যান্ডি হাতের কাছে থাকবে, সেগুলো যদি আমরা নিজেরাই করে ফেলতে পারি, তাহলে তো অনেক মানে পয়সাও সাশ্রয় হবে, তাই না? এই ইনভেস্টমেন্ট খুবই ইউজফুল হবে। ওকে, যাই হোক, এই যে মনিটরিং, মনিটরিং মানে ডিজিজ ট্রিটমেন্ট শুরু করার পরে, তাই না, স্ক্রিন করা, মনিটর করা, এগুলোর জন্য খুবই উপকারী। লিমিটেশন যদি বলি, ল্যাব টেস্টে যে মেশিনগুলো আছে, ওরা যত অ্যাকুরেট রেজাল্ট দেয়, এই পয়েন্ট অফ কেয়ার ডিভাইসগুলো ওই রকম অ্যাকুরেট দেয় না। একটা নেগেটিভ কথা শুনলাম না? তারপরে এগুলা এগুলা বুঝতে গেলেও কিন্তু একটু ট্রেনিং লাগে, হুট করেই। ইভেন আমি যদি এখন বলি, যারা স্টুডেন্ট, যারা কোনোদিন ব্লাড সুগার মেশিনটা, গ্লুকোমিটারটা ব্যবহার করেনি, তাদেরকে কিন্তু বললে পারবে না কেউ কিভাবে মেটেরিয়াল গুলা ফিট করতে হয়। অথচ একবার দেখলে একবারই পড়ে যাবে। ইভেন আনফরচুনেটলি এমনও হচ্ছে, অবজারভেশন থেকে বলছি সরিলি, যে আইএম ইনজেকশন দিতে পারে না ডাক্তার হয়ে, ও আবার ব্লাড সুগার আমরা কিভাবে? কি বলে ডক্টর আতিফ? আতিফ মনে হয় পারে, হ্যাঁ? আর না পারলেও কিছু বলছে না, মাইকও খোলে না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সবই পারে। জি আইএম স্যার। ইনজেকশন, ব্লাড সুগার, এগুলো সব পারতে হবে, তাই না? স্টুডেন্টরা এই যে ফিফথ ইয়ারে যারা উঠেছে, থার্ড ইয়ার থেকে দেখতেই পাচ্ছে, অথচ করছে না। তো এটা ট্রেনিং কিন্তু কঠিন না? তো লেস একুরেট দেখে কি আমরা পিছিয়ে যাব না?
এটা লেস অ্যাকুরেটের জন্য ইভেন ল্যাব টেস্ট যেটা আছে, নাথিং ইজ 100%, তাই না? আমরা একটা গ্রেড করলাম আসলে, হয়তো ল্যাবের মতো অ্যাকুরেট না, কিন্তু আমার তো সিদ্ধান্ত নিতে এবং দিতে হেল্পফুল। আর টেস্ট মেনু লিমিটেড। আমরা ল্যাবে যেমন 500 1000 টেস্ট করা যায় বিভিন্ন রকমের, এক পর্যন্ত এই পয়েন্ট অফ কেয়ার ডিভাইস গুলো হয়তো বেশি আবিষ্কার হয়নি। এক একটা মেশিনে হয়তো 15 20টা, এর বেশি করাও যাবে না যদি আমরা অ্যানালাইজারের কথা বলি আর কি। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল, ক্যালিব্রেশন, এটা বারবার ক্রস চেক করে দেখতে হয়। তো এগুলো ডিসঅ্যাডভান্টেজ বড় না, কারণ ল্যাবের মধ্যে যে এগুলো এস্টাবলিশড আছে তাদেরও কিন্তু কোয়ালিটি কন্ট্রোল বলে। আমরা অনেকে যারা ল্যাবে আসা যাওয়া করেছি শুনিয়ে, ইভেন অন্য যে কোনো সাবজেক্টেও কিন্তু, হ্যাঁ, এটাকে বলে কিউসি, কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল ক্রস চেক করা একটা স্ট্যান্ডার্ড ল্যাবের সাথে, নাহলে ভুল তো চলতেই থাকে। এগুলো সবকিছুর জন্যই দরকার। আমি শুধু হাইলাইট করলাম যেটা যেটা আমাদের খুব অ্যালার্ট হতে হয়, রেজাল্ট অ্যানালিসিস করার সময় একটু অ্যাকিউরেসির ব্যাপারটা ভাবতে হয়। তো সেটা তো কিভাবে ওভারকাম করব আমরা আলাপ করবই। ক্লিনিক্যাল ইউজফুলনেস, এই যে কোথায় কোথায় আমরা বুঝে ফেলেছি ইমার্জেন্সি রুম, রুরাল এবং ফিল্ড ক্লিনিক, তাই না? মাঝে মাঝে আমরা শুনেছি না, কোভিড এর সময় কার মনে আছে যে একটা বলা হলো কোভিড ফিল্ড হসপিটাল? কে শুনেছি? ঢাকাতে হয়েছিল, এই যে আতিফের পাশেই তো হয়েছিল সম্ভবত, 300 ফিট রাস্তার ওই পাশে কোভিড ফিল্ড হসপিটাল। চিটাগং এ হয়েছিল বড় বড়। তারপরে মনে হয় ইরানিয়ানরা কারা এসে এরকম এই যে উখিয়ার দিকে কক্সবাজার রোহিঙ্গা এরিয়াতে মনে হয় এরকম কিছু কিছু ফিল্ড হসপিটাল হয়েছিল, বা তারা করেছেও রোহিঙ্গা আসার পরে, রোহিঙ্গা প্রবলেমটা যখন হলো। তো কাজে এই ফিল্ড হসপিটাল গুলোতে তো বড় বড় ল্যাব এস্টাবলিশ করা যায় না। কাজে পোর্টেবল হ্যান্ডি এগুলাই তো, তাই না? একদম না করে চিকিৎসা দেওয়া আর করে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। আর ইভেন ইনডোর হসপিটালে আমরা দেখতে পাচ্ছি আইসিইউ, অপারেশন থিয়েটার, ইমিডিয়েট রেজাল্ট দরকার, কখন ল্যাব আসবে, লোকেরা আসবে, হ্যাঁ, করা দরকার। হোম মনিটরিং অফ গ্লুকোজ, প্রেগনেন্সি, আইএনআর, প্র্যাকটিক্যালি এটি সবাই করে, এখন সবাই করে। কাজে এগুলো আলটিমেটলি কিন্তু আমরা পয়েন্ট অফ কেয়ারেই করি। এখন আমরা একটু আলোচনায় যাই বিস্তারিত, যে ইনফেকশাস ডিজিজ গুলা যখন এটা রেজাল্ট নিয়ে কথা বলবো, আমরা অবশ্যই এই নেগেটিভ রেজাল্টকে সরাসরি নেগেটিভ বললে মানে ধরেই নিব না। পজিটিভকে ধরে ক্লিনিক্যাল মানে প্রেজেন্টেশনের সাথে যেমন পজিটিভকে ম্যাচ করার চেষ্টা করব, নেগেটিভটাকেও একেবারে ধরে নিব না যে নেগেটিভ। আমার যদি কোনো অল্টারনেটিভ ডায়াগনোসিস না থাকে, তাহলে প্রয়োজনে আবার টেস্ট করব, পেশেন্টকে ফলো আপ করতে থাকবো, যেগুলো আমরা সবসময় ল্যাব টেস্টের সাথেও করি। আমরা দুনিয়াতে এমন কোন টেস্ট বলতে পারি যে বলি যে এই টেস্টটা 100% রাইট? খুব রেয়ারলি বলি। গবেষণা হয়তো 100% পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগই তো 95% অ্যারাউন্ড। যারা বায়োস্ট্যাটিস্টিক্স পড়ি বা পড়েছি কিছুটা, তারা জানি কোনো টেস্ট যখন 95% অ্যাকুরেট রেজাল্ট দেয়, আমরা ওটাকে টেস্ট হিসাবে সারা পৃথিবীতে বলি যে এটাই হলো ডায়াগনস্টিক টেস্ট। কিন্তু আমরা যখন গ্রাফের কথা ভাবি, নর্মাল কার্ভ, সেটা দেখলে সবাই বুঝি, কম বেশি যারা স্টুডেন্ট ক্লিনিক্যাল ইয়ার হোক অ্যাডভান্স ডক্টর তারা বুঝেন। নর্মাল কার্ভে 2.5% থাকে বাম দিকে, 2.5% থাকে ডান দিকে। ওটা হচ্ছে 95%-এর বিয়ন্ড, বাহিরে। সেটি স্টাডির মধ্যে না আসলেও আমরা এটাকে পজিটিভ বলেই কিন্তু গবেষণার জন্য বা ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য বলে দেই। তো কাজেই নাথিং ইজ অ্যাবসলিউট। সেই অর্থে আমরা পয়েন্ট অফ কেয়ারে নেগেটিভ হলেও নেগেটিভ না ধরে কিন্তু চিন্তা করব। কিন্তু আমার ক্লিনিক্যাল ফিচার যদি ম্যাচ না করে, টেস্ট যদি নেগেটিভ হয়, তাহলে তো আমরা নেগেটিভ বলতেই পারি। এটা হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে টাইমিং অফ দি স্পেসিমেন ইনফেকশাস ডিজিজে। ডেঙ্গিতে কোন ভুলটা হয় কে বলবেন? ডক্টর আতিফ বলতে পারে, অথবা অন্য অন্য কোনো ডাক্তার। ডক্টর আতিফের কাছ থেকে শুনে, এনএস1 অ্যাডভাইস করার সময় টাইমিং নিয়ে আমাদের কি ভুল হয় অ্যাডভাইস করার সময়? যদি আমরা চেম্বারে করি না, স্যার অনেক ল্যাবেই পেশেন্ট পাঠাই। এসে বলে প্রথম দিন নাকি, হ্যাঁ, শুনি একটু। অনেক রুগীরা এসে বলে স্যার প্রথম দিন তো NS1 মানে হবে না, প্রথম 2-3 দিন ওরা টেস্ট করতে চায় না, প্রথম নাকি ধরা পড়ে না। এটা পেশেন্টের আন্ডারস্ট্যান্ডিং এরকম আর কি। আর আমরা কি করি ডাক্তাররা অ্যাডভাইস করার সময়? আমরা স্যার পঞ্চম দিনের পরেও NS1 দিয়ে থাকি, চতুর্থ হ্যাঁ, দিনের পরেও হ্যাঁ, NS1 এগুলা, হ্যাঁ, সেটাই বলি। ফার্স্ট ডে সেকেন্ড ডে IgM দিয়ে থাকি, IgG দিয়ে থাকি। হ্যাঁ, পঞ্চম দিন ষষ্ঠ দিন ওই সময় অ্যান্টিজেনের টেস্ট পসিবিলিটি কমতে থাকে।
একদম মিনিমাম হতে থাকে, অ্যান্টিবডি টেস্ট পসিবিলিটি বাড়তে থাকে। তাহলে এই যে নলেজটা যে ডাক্তারের থাকবে না, তারা পয়েন্ট অফ কেয়ার টেস্ট ইউটিলাইজ করতে পারবে না। তাই না? এই জন্যই ডাক্তার হওয়া দরকার, লেখাপড়া হওয়া দরকার। আচ্ছা, আবার যদি বলি চিকনগুনিয়া, এটির এখন অ্যান্টিজেন টেস্ট টিল নাও আমার জানা মতে বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি। যদি বলি পিসিআর করে, পিসিআর তো মলিকুলার টেস্ট না, ওটা অ্যান্টিজেন টেস্ট না। মলিকুলার টেস্ট সেটাও আর্লিয়ার করতে হয় মলিকুলার গুলো। তো অ্যান্টিবডি টেস্ট অ্যাভেলেবল ল্যাবের মধ্যে। হ্যাঁ, চাইলে আমরা আবারও পয়েন্ট অফ কেয়ার হিসেবে নিজের দায়িত্বে করতে পারি যদি আমরা এভাবে করতে চাই। গত কয়েক মাসে এত ফ্লাডেড হয়ে গেল চিকনগুনিয়া, কেউ যদি জিপি চিন্তা করতেন যে হ্যাঁ আমি একটু কি বিজনেস করব, এটাও করা যেত কিন্তু। র্যাপিড টেস্ট চেম্বারের মধ্যেই করবেন, কিসের ল্যাব আবার? তাই না? বরং ল্যাবের মালিকরা আপনার প্রতি বিরক্ত হবেন যে উনি নিজের মধ্যে টেস্ট করে ফেলতেছেন, আমরা ব্যবসা করতে পারছি না। এমন কিন্তু ঘটনা করতে পারতো। কেউ কি বলবে, ডক্টর আতিফ বলতে পারে না চিকনগুনিয়ার অ্যান্টিবডি টেস্ট কতদিন পরে করা ভালো? মানে ম্যাক্সিমাম পজিটিভিটি কখন আসে সাধারণত? 9 দিনে সবচেয়ে ভালো নয় স্যার, বা 7 দিনের 10 পর দিন, করলে মনে হ্যাঁ, হয়। নিয়ার অ্যাবাউট 10 ডেজ। জি স্যার। 9-10 দিন। তার আগে হবে না তা না। তাহলে কারো কারো ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, ওই জায়গাতেই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট আমাকে কাজ দিবে। এবং আমরা যারা রোগী দেখেছি, ডক্টর আতিফ তো অবশ্যই বলতে পারবেন, বাকিরাও হয়তো বলবেন, যে চিকুনগুনিয়া গত কয়েক মাসে এমন প্রেজেন্টেশন আমরা দেখেছি কোনো টেস্টই করা লাগে না। কি বলে ডক্টর আতিফ? আমরা শুধু টেস্ট করেছি NS1 দিয়ে ডেঙ্গি কিনা এটা দেখতে চেয়েছি, ব্লাড কালচার করেছি কোনো কোনো রোগীর, এটা এন্টারিক ফিভার কিনা দেখেছি। কিন্তু দেখা যাচ্ছে এখনো তো রোগী আছেন ফলো আপের মধ্যে, তাদের জয়েন্ট পেইন রয়ে যাচ্ছে, ভালো হচ্ছে আবার হচ্ছে। তাহলে চিকনগুনিয়া বলার জন্য ইভেন টেস্টই করা লাগে না অনেক রোগীর। তার যদি অন্য কোনো ডিজিজ ডায়াগনস্টিক ফিচার না থাকে, চিকনগুনিয়া চিকনগুনিয়াই। তাই না? আমার প্রোনাউন্সিয়েশন হয়তো পারফেক্ট হচ্ছে না, আমি ট্র্যাডিশনাল উচ্চারণই করছি আর কি। হ্যাঁ, চিকনগুনিয়া মেবি ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ, কেউ জানলে বলেও দিতে পারেন, হোয়াট। তো এই হচ্ছে টাইমিং এর ব্যাপার। হ্যাঁ, যদি আমরা ইনফেকশাস ডিজিজের ডায়াগনস্টিক টেস্ট করি, বিকজ এই পয়েন্ট অফ কেয়ারে ইনফেকশাস ডিজিজের ডায়াগনস্টিক গুলো বেশিরভাগই অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি বেসড, অথবা কিছু কিছু মলিকুলার টেস্ট বলে আর কি। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ অ্যান্টিজেন। আমার মনে হচ্ছে অ্যান্টিজেনের চাইতে অ্যান্টিবডি বেসড টেস্ট গুলোই বেশি। কাজে এই অ্যান্টিবডি কখন বেশি হবে, কোন দিন টেস্ট করলে পাওয়া যাবে, এটা মাথায় রাখা দরকার। তাই না? তুলনামূলকভাবে অ্যান্টিজেন টেস্টই ভালো। ডিজিজের শুরু থেকে ডায়াগনোজ করে ফেলতে পারবো। অ্যান্টিবডি দিয়ে হয়তো রেট্রোস্পেক্টিভ ভাবতে পারবো, হ্যাঁ এটা ডেঙ্গি ছিল। এই যে বলছি চিকনগুনিয়া 10 দিন পরে, তার আগে কি করলাম? তার আগে তো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে চিকিৎসা দিলাম। তো যাই হোক, এই এটার জন্য যে কোনো পয়েন্ট অফ কেয়ার টেস্টের এগুলো কিছু কমন কথা আছে, কোয়ালিটি কন্ট্রোল ট্রেনিং লাগে। তারপরে ওই যে রেজাল্টস এর কথা বললাম না, শুড বি ইন্টারপ্রেটেড ইন ক্লিনিক্যাল কনটেক্সট। আর কনজামেবলস এন্ড সাপ্লাই চেইন, যাদের থেকে কেনা হবে তাদের সাপ্লাই গুলো ঠিক আছে কিনা, একটু বারবার এই কথাগুলো আসবে বলে আমি জাম করি। ইন্টিগ্রেশন ইনটু ওয়ার্ক ফ্লোজ, তাই না? মানে ট্রিটমেন্ট, আইসোলেশন, ফার্দার টেস্টিং, এগুলো যেখানে হবে সেখানে আমরা এটা ইন্টিগ্রেট করতে পারবো আর কি। কস্ট ইফেক্টিভনেস, যেমন বললাম চিকনগুনিয়া টেস্ট করব কি করব না এটা আপনার আমার ডিসিশন। হ্যাঁ, নিতান্ত পয়েন্ট অফ কেয়ার টেস্ট আছে বলে করেই ফেলবো এমন না। যে ক্লিনিক্যাল এক্সামিনেশন আন্ডারস্ট্যান্ডিং আপনি কনফিডেন্টলি বুঝেন চিকনগুনিয়া গত কয়েক মাসেও টেস্ট করার দরকার কি, তাইলে আপনি রিসোর্স নষ্ট করলেন না, রোগীর পয়সাটাও খরচ করলেন না, আপনিও আপনার, আপনি যদি মিশনারি মিশনারি হন, আপনি ফ্রি টেস্ট করেন কথার কথা, তা আপনিও তো বেঁচে গেলেন। দরকার নাই, খালি করছি বলে একটা করে দিলেন আল্লাহর ওয়াস্তে যদি বলি, তাহলে তো হলো না। আপনাকে ইউটিলাইজ করতে হবে, তাই না? যেমন আমরা অনেকে ব্লাড সুগার মেশিন রাখছি চেম্বারে, হ্যাঁ আমি রেখেছি। তো আমি চেষ্টা করেছি যারা পুয়ার পেশেন্ট তাদেরকে করে দেওয়ার জন্য, যারা যেতেও পারবে না, একটু সুবিধা হয় আর কি, তাহলে আমার ডিসিশন মেকিং হয়। তাই তো, কিন্তু তাই বলে আমি সবারই করবো না, তো আমি যার জন্য সাসপেক্ট করব তার জন্য আমার রিএজেন্ট বা স্ট্রিপটা ইউটিলাইজ করব। তো কাজেই এটা বুঝতে হবে কস্ট ইফেক্টিভনেস, এটি বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝতে হবে। আর ইনফেকশাস ডিজিজে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তো বিরাট ব্যাপার হয়ে গিয়েছে। মাঝে মাঝে ডক্টর আতিফ এবং তারা সবাই অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছি যে রেজিস্ট্যান্সের যে চিত্র, ভয়াবহ দিন আসছে আগামী দিনে। এই যে বুঝে না বুঝে অ্যান্টিবায়োটিক দিব কি দিব না, তাইলে ব্যাকটেরিয়াল ডিজিজ আছে কি না এটা বুঝতে পারতে হবে না। আকবর কি বলবে ব্যাকটেরিয়া বোঝার জন্য কোন টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট বেশি? আকবর অথবা মকিবুল?
বা যে কেউ ফিফথ ইয়ারের যারা। কালচার এন্ড সেন্সিটিভিটি আমার মনে হয়। কালচার তো পিওসিটি হিসেবে করা যাবে না। স্যার কালচার তো প্রোক্যালসিটোনিন স্যার। প্রো ক্যালসিটোনিন। এন্ড সিআরপি টা দেখতে পারি আমরা। সিআরপি কিছুটা ক্লু দিলেও প্রো ক্যালসিটোনিন মোর মানে স্পেসিফিক্যালি বলবে যে এটা যদি হাই থাকে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, ইভেন ইট ইন্ডিকেট সেপসিস, এটা লেভেল যদি বাড়ে। এজন্য প্রো ক্যালসিটোনিন আমরা অনেকদিন আগেও দেখেছি সেটা আইসিইউ তে বেশি ইউজ করে বা স্পেশাল কেয়ারে ইউজ করে। নাওএডেজ ইট বিকামিং অ্যাভেলেবল ইন দ্য জেনারেল প্র্যাকটিস অলসো। একটু হয়তো প্রথম দিকে দাম বেশি হবে, তাইলে কি এটা হেল্পফুল হবে না? আতিফ কি বলে? আমি খালি ডক্টর আতিফকে চিনি এর জন্য বারবার বলছি, বাকি ডক্টর মাইন্ড করবে না, তারাও মাইক খুলতে পারেন। তাহলে আমরা কি এটা চেম্বারে কি অ্যাডভাইস করতে পারি আতিফ? জি পিসিটি স্যার। পারি কিন্তু, সিবিসি সিআরপি পিসিটি করে ফেলতে পারি যদি আমি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করতে পারলে ভালো, তাই না? ভাইরাল ডিজিজে না করে এই যে কস্ট ইফেক্টিভনেস মাথায় রেখে, যে রোগের কাশি আছে প্রোডাক্টিভ কাফ, হ্যাঁ, আবার মনে হচ্ছে এটা মনে ভাইরাল ডিজিজ, এই জায়গায় ডিসিশন মেকিং এর জন্য আমরা পিসিটিও করতে পারি। যদি পেশেন্ট একটু সলভেন্ট হয় ইমিডিয়েট করা যায় ল্যাবের মধ্যে, যদিও আমাদের ল্যাবের সাথে আমাদের কমিউনিকেশন রাখতে হবে, তাই না? কালচার করতে দিলে তো 3 দিন লাগবে। কাজে এটা কিন্তু একটা ইউজফুল ইনফরমেশন। এটা আমি একেবারে হয়তো নতুন বলছি, হ্যাঁ। বায়োমার্কার তাহলে ইনফেকশনের গেল। আর কিছু আমি কালেক্ট করেছি যেগুলো অ্যান্টিজেন বেস টেস্ট। অ্যান্টিজেন বেস টেস্টের ভ্যালুই আলাদা, তাই না? এগুলো অ্যান্টিজেন হিসাবে করা যায় বলে এগুলো আমি লিস্ট করে দেখালাম। ইভেন টিউবারকুলোসিসের ক্ষেত্রে ইউরিনারি LAM, লাইপো অ্যারাবিনোম্যানান, এটা এটাও একটা কিন্তু অ্যান্টিজেন টেস্ট। এইভাবে ডেঙ্গি আমরা জানি NS1, ম্যালেরিয়া অ্যান্টিজেন টেস্ট, হ্যাঁ। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে ম্যালেরিয়ায় কাজ করা। এটার একটা ইয়ে ছিল, মানে ওই ডিভাইসটার নাম ছোট বক্স, একটা টিস্যু বক্সের মতো বক্স কিন্তু, হ্যাঁ। এটাকে বলে প্যারাসাইট টেস্ট। প্যারাসাইট, সাইট বানান মানে দেখা বলতে যে সাইট, এই নামে প্যারাসাইট। এটা চিটাগং এ ফেলসিপারাম ম্যালেরিয়ার জন্য আজকে থেকে কত বছর, কয়েক দশক আগে আমি যখন ট্রেনি, আমি হাতে নিয়ে নিয়ে ঘুরতাম। আরো অনেক নাম আছে প্যারাসাইট এর মতো, হ্যাঁ। তো এরকম আছে কিন্তু, হ্যাঁ। গ্রুপ স্ট্রেপ্টোকক্কাস, সম্ভবত লেজিওনেলাও কেউ যদি সাসপেক্ট করে, সেটাও ইউরিনারি অ্যান্টিজেন করা যায়। কাজে এই অ্যান্টিজেন টেস্টগুলো মাথায় রাখলে আমরা এটাই বরং করার চেষ্টা করব। আর একটা তো করার আছে না অ্যান্টিজেন টেস্ট, H পাইলোরি অ্যান্টিজেন টেস্ট, না? স্টুলে করে। তো এরকম অনেক আছে কিন্তু পয়েন্ট অফ কেয়ার কি না এটাই হচ্ছে ব্যাপার। মানে রোগীকে না পাঠিয়ে অথবা ল্যাবের কোনো পার্সনকে না ডেকে আমি নিজে নিজে করতে পারি কিনা, আমার আজকের আলোচনা ওখানেই। আমি চাচ্ছি এটি আমাদের জেনারেল প্র্যাকটিশনার যারা তারা শিখে নিক, তাই না? শুধুমাত্র চেম্বারে বসে প্রেসক্রিপশন লেখা না। তো একটু পয়েন্ট অফ কেয়ারে আল্ট্রাসোনোগ্রাম নিয়ে একটু দুই একটা কথা বলি। এটাকে পক আস বলে, হ্যাঁ, পক আস। অনেকে কিন্তু এটা শুনেছি আমরা, জানি। তো এটা তো হ্যান্ডি আর এটা তো বললাম পোর্টেবল। তো এটা নিয়ে একটু কথা বলি যে এটি পেশেন্ট কেয়ারের যেখানে থাকে সেখানেই দেখা যায়, হ্যাঁ। আইসিইউ হোক, আউট পেশেন্ট হোক, ইভেন ইনডোরেই হোক, এমার্জেন্সি রুম হোক, তাই না? তো এটি কিন্তু একেবারে ফুল ডায়াগনস্টিক ইনফরমেশন দেয় না, সব কথা বলে না, কিন্তু গ্রস কথাগুলো বলতে পারে। তো এটি তো আমাদের দরকার, অ্যাসাইটিস হয়েছে কি হয়নি, হয়েছে কি হয়নি, এটুকু বুঝতে পারলে আমাদের কাজে আসে। একটা বড় স্টোন আছে কিডনির মধ্যে, এটা দেখে ফেলতে পারলে হয়ে গেল। গলব্লাডার একটা স্টোন আছে, দেখে ফেলতে পারলে হয়ে গেল, তাই না? স্টোন একেবারে গুনে গুনে কয়টা আছে মেজারমেন্ট না হয় নাই পারলাম, তাই না? গল স্টোনের সাইজ একেবারে না তো মেজার না করলাম, কিন্তু আছে যে কয়েকটা দূর থাকলেই তো হয়। অনেকগুলো আছে মাল্টিপল স্টোন, তাহলে এটা ম্যানেজমেন্ট আমরা একটা প্ল্যান করতেই পারি। চেম্বারে বসেই আমি বলে দিতে পারি যে এটা সার্জনের কাছে চলে যান, তাই না? কিন্তু আমি যদি আবার ল্যাবে পাঠাই, ল্যাব মানে আল্ট্রাসোনোগ্রাম রুমে আলাদা পাঠাই, সেখানে সিরিয়াল ধরতে হবে, সিরিয়াল পাবে না, তারপরে পরের দিন রিপোর্ট আসবেন, তাহলে তো রোগীর ভোগান্তি, ডাক্তার ডিসিশন নিতে কষ্ট। কাজে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। বাংলাদেশে যথেষ্ট অ্যাভেলেবল আমরা অনেকেই জানি, তাই না? আচ্ছা, অ্যাডভান্টেজ যেটা বললাম, ফাস্টার ডিসিশন মেকিং, অন্যান্য পয়েন্ট অফ কেয়ারের যে অ্যাডভান্টেজ এটাও একই অ্যাডভান্টেজ। সেফ ফর দ্য রিপিটেড ইউজ, খেয়াল করি না? এক্সরে তো রিপিটেড ইউজ করলে টিস্যু ড্যামেজ হয়, ব্লাড নিতে গেলে ইভেন ইনজেকশন, যে নিডল ঢোকাতে হয় কয়েকবার। অথচ আল্ট্রাসোনোগ্রামে কোনো ইনভেসিভ কিছু নাই, শুধু জেলটা লাগিয়ে টেস্ট করে, পারলে বারবার করা যায়, বারবার করা যায়।
তাই না? রোগী থাকে বিছানায়, ওনার কোনো বিরক্তি নাই। গুড, তাই না? লিমিটেশন হলো অপারেটর ডিপেন্ডেন্ট, মানে ওই অন্যান্য এই লিমিটেশন এটার না, এটা যেটা আল্ট্রাসোনোগ্রাম সোনোগ্রাফি রুমের লিমিটেশন, এটাও সেই লিমিটেশন, মানে মানুষের চোখে দেখে রিপোর্ট করতে হয়। তো আজকাল এআই আবিষ্কার, না এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিশ্চয়ই এটার চেষ্টা হচ্ছে বা ইয়ে হচ্ছে যে মানুষ আর লাগবে না, আল্ট্রাসোনোগ্রাম একজন অ্যাটেন্ডেন্ট অ্যাবডোমেনে ঘুরাই দিবে, তবুও তো অপারেটর লাগে, অ্যাঙ্গেল গুলা ধরা লাগবে, তাই না? আতিফ কি বলে, আল্ট্রাসোনোগ্রাম ডাক্তার ছাড়াও কি কেউ আল্ট্রাসোনোগ্রাম করতে পারবে? পারবে, পারবে, কিন্তু দুনিয়াতে অনেক দেশ আছে ডাক্তার ছাড়া সোনোগ্রাম করে, কিন্তু হ্যাঁ, ইভেন ইকোকার্ডিওগ্রামও করে ট্রেন্ড আপ হয়ে। হ্যাঁ, এটা লজ্জার কিছু নাই, আমরা ডাক্তাররাই হয়তো অনেক কিছুই পারি না, যেগুলো আমাদের হাতে শেখার দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, লিমিটেশন, ইকুইপমেন্ট, কস্ট, এই সমস্ত ব্যাপার স্যাপার একই জিনিস। তো ইমার্জেন্সি এবং ট্রমা, তাই না? এটা এই যে ট্রমা হলো, আমরা বললাম না, ফ্লুইড কালেকশন, জয়েন্ট, ইভেন জয়েন্ট ফ্লুইড, অ্যাবডোমিনাল ফ্লুইড, নিউমোথোরাক্স, পানির খুব সহজেই ডিটেক্ট করতে পারে এবং সম্ভব, হ্যান্ডি দিয়ে আপনার ব্যাগের ভেতর থেকে। একটা ডেভিডসনের সাইজ তো কম, না হাতিফ? ডেভিডসন বইয়ের চাইতে তো সাইজ গুলা কম, একটা আল্ট্রাসোনোগ্রাম হ্যান্ডি জি গুলা, স্যার। তাই না? তো একটা ডেভিডসন তো বিরাট, এটা যদি ক্যারি করতে পারি, এগুলো পারবো না কেন? আর ডাক্তার হয়ে ডেভিডসন ক্যারি করা লাগবে না। এখন ল্যাপটপে ডিভাইসে অনেক লেখাপড়া হয়ে গেছে, তো এইটা করা যায় না। ক্রিটিক্যাল কেয়ার, আইসিইউ। তারপরে যেটা প্রসিজিওরাল গাইডেন্স, থোরাকোসেন্থেসিস, না, ফ্লুইড কালেকশন করা, গাইড করা, লিভার বায়োপসি, তারপরে লিভার অ্যাবসেস ড্রেইন করা, কত সহজ হবে। আর তা আমরা আমাদের ট্রেনিং টাইমে সনোলজিস্টকে, অনারেবল সনোলজিস্টকে ডাকা লাগতো। হ্যাঁ, উনি একটা মেশিন নিয়ে আসতেন, অথবা এখনো তো ইন্টার্ন যারা, আমার মনে হয় অনেকে রুগী নিয়ে সোনোগ্রামী রুমে যায়, ওখানে বসে থাকতে হয়, তারপরে ডাকা হয়, কারণ সনোলজিস্ট একা কি করবেন, উনি ওয়ার্ডে আসতে পারছেন না। তো আমরা যারা একটু শিখে শিখে ফেলি, হ্যাঁ, অনেক ডাক্তার, ডক্টর আতিফের মতো সোনোলজি যদি শিখে ফেলতে পারে, তাহলে কিন্তু এই কাজটা করতেই পারে। হ্যাঁ, একজনে ধরবে আর একজনে নিডল ঢোকাই দিবে, কত সুবিধা, তাই না? বারবারও বলছি, এটা তো এমনি শিখা যেমন ব্যাপার, এটা তো ইনকামের একটা সোর্সও বটে। হ্যাঁ, আমরা এখন আর্থিক দুরবস্থায় ভুগছি না, ইন্টার্নরা চাকরি পাচ্ছে না নাকি এ করছে, কত দুরবস্থা, তো এগুলো বারবার মাথায় ঘুরে না। অবস্ট্রাকটিভ কেয়ার, একটোপিক প্রেগন্যান্সি, কত ডেঞ্জারাস ডায়াগনোসিস, তাই না? হ্যান্ডি সনোলজি দিয়ে অ্যাবডোমেনে ধরে এটা বের করে ফেলতে পারবে। ডক্টর আতিফ পারবেন নাকি, কি মনে হয়? একটোপিক প্রেগন্যান্সি সনোলজির প্রোব ধরে বলে ইনশাআল্লাহ ফেলা স্যার। যায়, ইনশাআল্লাহ পারা সম্ভব, পারা সম্ভব। ওকে, তো এই হলো, আমি একটা বেসিক ইন্ট্রোডাকশন দিলাম আর কি। হ্যাঁ, কারো কোনো, আমি এরপরে বলবো একটু বাংলাদেশের সিচুয়েশন বলবো, কিন্তু তার আগে একটু জানতে চাইবো, আমি এতক্ষণ যা বললাম, কারো কি কোনো প্রশ্ন জাগছে মনে? অনেকক্ষণ বললাম, চেষ্টা করলাম, কিন্তু হ্যাঁ, একটু আইডিয়া দিলাম, অনেকে হয়তো একেবারেই নতুন, কোনোদিনই শোনেন নাই, তাদের জন্য তো কিছুটা কাজ হলো। আচ্ছা, না থাকলে আমরা আগাই। আমি এবার একটু দেখাতে চাচ্ছি যে এই পয়েন্ট অফ কেয়ার গুলো বা টেস্ট গুলা, ডিভাইস গুলোর সিচুয়েশন বাংলাদেশে কেমন। বাংলাদেশে এই যে নাট পয়েন্ট অফ কেয়ার, মানে নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, যার মধ্যে এই যে এক্সপার্ট জিন, এক্সপার্ট আল্ট্রা বলি আমরা না টিউবারকুলোসিসের জন্য, এখন আল্ট্রা নামে বলেছে, আর একটু বেটার কোয়ালিটি এটা। হ্যাঁ, আগে বলতাম জিন এক্সপার্ট, এখন হচ্ছে জিন এক্সপার্ট আল্ট্রা। কোথায় হয় ডক্টর আতিফ একটু বলে দিবে আমাদের, টিউবারকুলোসিসের জন্য কোথায় কোথায় হয়? টিভি সেন্টার স্যার, আমাদের শ্যামলীতেই হয়। শ্যামলীতেই হয়, কাছাকাছি হয়। মহাখালী তো সেন্ট্রাল আইসিডিডিআরবি, মহাখালীতে, হ্যাঁ তারপরে আছে স্যার। ধানমন্ডিতে, এবং আইসিডিডিআরবির পাশাপাশি ব্র্যাক যারা আছে, ব্র্যাক, তারা ইভেন এটা ফ্রি। ইন্টারেস্টিং, যদিও এই পয়েন্ট অফ কেয়ারটা আমার নাগালে হাতের কাছে নাই, হয়তো ওনাদের কাছে যেতে হয়, কিন্তু চাইলে তো আমরা পারতাম, লিগ্যাল পারমিশন এবং ফ্যাসিলিটিস যদি থাকতো, আমি নিজেই করতে পারতাম। একদিন হয়তো আসবে সামনে, টিউবারকুলোসিস যদি চিকনগুনিয়ার মতো চেম্বারে চেম্বারে রোগী ঘুরপাক খেত শহরে শহরে, তাহলে এগুলো হয়ে যেত। কেমন? যদি টিউবারকুলোসিস ক্রনিক ডিজিজ সাসপেক্ট করতে সময় লাগে, তো এক্সাম্পল বললাম যে এগুলো কিন্তু এক ধরনের পয়েন্ট অফ কেয়ার টেস্ট। রোগীর হয়তো বা মানে বেডের কাছে নাই, কিন্তু গেলেও বাই নেচার অফ দ্য ডিভাইস এটা কিন্তু পয়েন্ট অফ কেয়ার, এটা সম্ভব, যেখানে কেয়ার সেখানেই করা সম্ভব, তাই না? যেমন হিমোগ্লোবিন এ1 আমি দেখালাম, এটা পয়েন্ট অফ কেয়ার দিয়ে করে, এখন আমাদের ল্যাবের মধ্যে অনেক টাকা পয়সা নেই,
ওখানে হয়তো পয়েন্ট অফ কেয়ারের মতো করে রিপোর্টটা দিয়ে দিচ্ছে, তাই না আতিফ? একটু খারাপ খবর শোনাবে নাকি ব্লাড সুগারের ব্যাপারটা, যে পয়েন্ট অফ কেয়ার আর ল্যাবের রেজাল্ট আর, যেটা এখন তো সত্য এইটাই কথা বলতে হচ্ছে স্যার অসুবিধা অনেক কি? লেবেই। হ্যাঁ শুনি একটু, আমরা বাকিরা সবাই শুনি, বি কেয়ারফুল। কি করছে আতিফ, একটু শোনাও। স্যাম্পল কালেক্ট করে, স্যাম্পল কালেক্ট করার পর স্যার নর্মাল ব্লাড গ্লুকোজ মিটার যেটা আছে আমরা বাসায় যেটা দিয়ে টেস্ট করি, এইটা দিয়ে টেস্ট করে বসায় দেয়। বসাই দেয়। বাট প্রাইস নেয় ঠিকই আমাদের নর্মাল 400-500 টাকায়, অথচ 50 টাকা দিয়ে ওরা আমাকে দিতেছে। তাহলে আমরা এই যে ডক্টর আমাদের কলিগ জুনিয়র ডক্টর আতিফ, তার অভিজ্ঞতা থেকে বললেন না, তো বাকিরা তো আমরা শুনলাম। এরকম এ মোরালিটিও চলে, এটা সত্য। হ্যাঁ, আমাদের, আমি সরি টু সে, খারাপ কথাগুলো বলবো কি বলবো না, আমি মনে করি বলা দরকার। কারণ আপনি অন্ধকার চিনলে আলোর মজা বুঝতে পারবেন। হ্যাঁ, তো অন্ধকার না চিনে তাহলে তো হয় না। এজন্য খারাপ দৃশ্যগুলো জানা দরকার। এনিওয়ে, তো এটা গেল এই কি বোঝাতে চাইলাম, টিউবারকুলোসিসটা না। তারপরে নিচে এটা নিয়ে বলা হলো ন্যাট, একটা মলিকুলার টেস্ট পয়েন্ট অফ কেয়ার, এটা বোঝাতে চেয়েছে। এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি না বলে মলিকুলার টেস্ট বলে আর কি। তারপরে আসি ম্যালেরিয়া, এই যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এই যে যারা চিটাগং এ, আমি জানি না আজকে চিটাগনিয়ান ওই দিকের যারা থাকি কেউ আছেন কিনা, এ, জ্বর আসলেই, আমি একটু কি শেয়ার করতে পারবো, চিটাগং এ কেউ যদি থাকি একটু মাইকটা অন করবেন কেউ? জ্বর থাকলেই ম্যালেরিয়া, হ্যাঁ, যেহেতু আমার ওরিয়েন্টেশনটা ওখানে, আমি জানি প্রতিদিন প্রতি রাতে রোগী আসেন, স্লাইড পজিটিভ হলো কি হলো না, আমরা ম্যালেরিয়ার চিকিৎসায় দিয়েছি এবং বেশিরভাগ রোগী ম্যালেরিয়া। তো সাথে যদি আমার একটা পয়েন্ট অফ কেয়ার টেস্ট থাকতো তাহলে কত ভালো হতো। তো আমার স্মৃতিটা আবার শেয়ার করি, আমি যখন এই টেস্টটা করি তখন এটা ল্যাবরেটরিতে অ্যাভেলেবল ছিল না, এটা জাস্ট রিসার্চ পারপাসে ছিল, এটার একটা গবেষণা হচ্ছিল ওই সুবাদে আমি নিজে নিজে ফ্রি করে দিতাম। এমন এখন যেমন ওই যে টিউবারকুলোসিস এটা ফ্রি করে, দিস ইজ আন্ডার স্টাডি কিন্তু, হ্যাঁ, আইসিডিডিআরবি ব্র্যাক সেন্টার ওরা ফ্রি করছে। হয়তো ভবিষ্যতে 10 বছর পরে আর ফ্রি হবে না এটা, হ্যাঁ বলে রাখলাম। তো এই এই ফ্রি স্টাডির পারপাসে করছে বিদায় এখন ফ্রি হচ্ছে। তো এই সুযোগগুলো আমরা নিতে পারি আর কি। তো ম্যালেরিয়ার এরকম ব্যাপার। তবে ম্যালেরিয়ার জন্য বেস্ট টেস্ট হচ্ছে স্লাইড টেস্ট, এটা ঠিক। কিন্তু এটার জন্য তো আবার মাইক্রোস্কোপিস্ট লাগে। আপনাকে আমাকে ট্রেন্ড আপ হতে হবে, মানে ভালো করে চোখ দেখা, চোখেই তো দেখতে হবে, তাই না? এখন যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ একটা বসায় দিতে পারি, আগামী 5 বছর পরে যদি সম্ভব হয়, সেও বলে দিতে পারে মানুষ আর লাগবে না, তাই না? আমাদের ভবিষ্যৎ মনে হয় এরকম একটা দিকে যাচ্ছে, মানুষের আর দরকার হবে না মনে হয় পৃথিবীতে। হোয়াট এভার, স্লাইড টেস্ট, হ্যাঁ। ইভেন আমার মনে আছে যে প্যারাসাইট এফ বললাম যে, আপনারা একটু বুঝে নেন, ওই এফ মানেই ফ্যালসি প্যারামেট টেস্ট করা। তার মানে কি, ওই আইসি কি বলে, পিওসিটি দিয়ে একেবারে স্পিসাস পর্যন্ত ডিটেক্ট করে ফেলছে। তারা, আমরা যে বলি না থিন ফিল্ম করি স্পিসাস দেখার জন্য, তো থিন ফিল্মের বিকল্প হয়ে গেল না সেটা। তবে রুল অফ টু, আমি আমার ব্যক্তিগত কথা বারবার শেয়ার করেছি বিভিন্ন সময়, রুল অফ টু, যে যে কোনো ইনফরমেশন যদি একই ইনফরমেশন আমরা দুইটা সোর্স থেকে নিতে পারি, এটাই বেস্ট এভিডেন্স এবং ইনফরমেশন হয়। কাজে স্লাইড দেখাটা বাদ যাবে না কিন্তু, হ্যাঁ, স্লাইডও দেখতে হবে, ওই স্ট্রিপ গুলো দিয়েও দেখতে হবে, আর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট তো আছেই। এভাবে আমাদের ডাক্তারি করতে হবে। সো ম্যালেরিয়া নিয়ে একটু বললাম, যারা চিটাগং এর কেউ পেলে আমি হয়তো আর একটু বেশি বলার আগ্রহ পেতাম, আর যারা চিটাগং এর বাইরে তারা এগুলো ফেস করে না। এবার ডেঙ্গি নিয়ে তো বলা হয়ে গিয়েছে, তাই না? টাইমিং নিয়ে তো বলা হয়েছে। তো এইগুলো বললাম যে এগুলো আজকে দেখাচ্ছে বাংলাদেশে, এই যে কোম্পানি টোম্পানি সহ আর কি, হ্যাঁ, নামও আমি পড়তে চাচ্ছি না আজকে, তো কোম্পানির বিজ্ঞাপনের জন্যও বসি নাই, এমনি অ্যাভেলেবল বলে তারা এগুলা করে বলে হয়তো নামগুলো আমি পিক আপ করে নিয়েছি আর কি। কেমন তাহলে গেল? কোভিড-19 র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এটা এখন একটু কম পাওয়া যাবে। এখনো তো বাংলাদেশে গত কয়েক মাসে আমরা কোভিড টেস্ট করেছি। কেমন, এটা একটা অ্যান্টিজেন টেস্ট। এটা স্যাম্পল কোথা থেকে নেয় অ্যান্টিজেন টেস্টটা? নাক থেকে নেয় নাকি স্যাম্পল? মানে যেখানে ডিজিজ সেখান থেকে তো নিতে হবে, তাই না? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। স্যার আর নাক আর মুখ থেকে দুই জায়গা থেকেই নেই তো দেখি। নেয়, হ্যাঁ। আর যদি অ্যান্টিবডি টেস্ট করতে হয় সেটা ব্লাড থেকে নিতে হবে ইউজুয়ালি, কারণ অ্যান্টিবডি তো ব্লাডেই তৈরি হয়। এই হচ্ছে ব্যাপার। যেমন যেটা আমি হয়তো লিস্টে দেখাইনি, আমাদের ওই পেপটিক আলসারের টেস্টটা, এইচ পাইলোরি,
সো এইচ পাইলোরি অ্যান্টিজেন টেস্ট করলে স্টুলে করতে হয়, তাই না, যেখানে ব্যাকটেরিয়া বসবাস করে। আর যদি আমরা ব্লাডে করি সেটা অ্যান্টিবডি করি, যেহেতু অ্যান্টিবডি ব্লাডে বা সেরামেই তৈরি হয় বা জমা হয়। তো কাজে অ্যান্টিজেনটা ওই লোকেশন থেকে নেওয়া যায়। হ্যাঁ, তো এগুলা একটু এখন প্রশ্ন হতে পারে যে এগুলো আমরা নিজেরা করব কি করব না। করতেই পারেন, যদি বলেন যে আমি তো ট্রান্সমিটেড হয়ে যাব, তাই না? উত্তর কি হবে? আতিফ, ডক্টর আতিফকে বারবার পছন্দ করি, চিনি বলে তো বলছি, বাকিরা মাইন্ড করবেন না, আপনার চাইলে মুখ খোলেন। এই যে কোভিডের যে চিন্তা করলাম, আমি বললাম যে আমরা ল্যাবেও করব, কিন্তু ভয় তো আছে ট্রান্সমিশনের, এটার উত্তর কি? উত্তর হলো আমি তো রুগী ডিসাইড করছি না কোভিড টেস্ট করব, তো রুগী তো আমি ধরে ফেলেছি, দেখে ফেলেছি, সামনে বসেছিলেন, আর কি? তো ভয় তখন করে নাই। তো কাজে এটা ভয়টা যৌক্তিক না, এটা বলছি আর কি। হ্যাঁ, প্রিকশন নিলে, যাদের কোমরবিডিটি নাই, তারা ইয়াং ডাক্তার, অসুস্থ না কোনোভাবেই, তারা তো ইজিলি করতে পারেন। ইয়াং ডাক্তাররা ইনডোরে সার্ভিস দিয়েছে না, ওয়ার্ডের মধ্যে অনেকেরই তো কোভিড হয়েছে। তো আমি বলছি এই ট্রান্সমিশনের ভয়টা অনেকটা কমে গিয়েছে, এবং অনেকে ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছে, কাজে চাইলে এটাও করা যায়। আচ্ছা, এবার এইচআইভি, এটার অ্যান্টিবডি টেস্টটা করা যায় বাংলাদেশে। অ্যান্টিজেন আসছে কিনা আমি এখন বলতে পারি না, তবে আমি কিছুটা জানি যে এইচআইভিরও অ্যান্টিজেন টেস্ট অ্যাভেলেবল, এটা হলো P24। তো ওয়েস্টার্নরা এখন কম্বো টেস্ট করে অ্যান্টিজেন অ্যান্টিবডি। হ্যাঁ, তো কম্বো টেস্ট কিন্তু ডেঙ্গিরও আছে, আমি বোধহয় আগের কোনো স্লাইডে মিস করেছি বলতে। ডেঙ্গিরও অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট করে। ডক্টর আতিফ বললেন না পঞ্চম দিনে আমরা কি করব, পঞ্চম দিনে অ্যান্টিবডি করব না অ্যান্টিজেন করব, ওটা আনডিসাইডেড হয়ে যেতে পারে। ওইরকম একটা টাইমে যদি চলে যায় যখন অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি যে কোনো একটা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তো আমাকে দুটাই করতে হবে। বোঝা গেল ডক্টর আতিফ? অ্যারাউন্ড দ্য ফিফথ ডে অর সিক্সথ ডে যদি বলি, পেশেন্ট সিমটমটা রয়ে গিয়েছে, ওই সময় অ্যান্টিজেনটা ফল করবে, খুবই কমে যাবে, অ্যান্টিবডিটা মাত্র বাড়া শুরু করবে। কাজেই আমাদের এখানে দুটোই নেগেটিভ হতে পারে, কিন্তু যেটা পরিমাণ একটু বেশি থাকবে সেটা তো ডিটেক্টেবল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কম্বো রিয়েজেন্ট থাকে, কম্বিনেশন, তাহলে কিন্তু দুটাই করে নেওয়া যায়। আর আমরা লেখার সময়, আমরা যদি ল্যাব না থাকে, আমরা আলাদা আলাদাই লিখি আর কি, NS1 অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি IgM, আর IgG তো প্রিভিয়াস অ্যান্টিবডি, প্রিভিয়াস ডিজিজ থাকলে ওটা বোঝার জন্য। সো এনিওয়ে, সো এইচআইভির অ্যান্টিবডি এটা ট্র্যাডিশনাল, তবে আজকাল অ্যান্টিজেন টেস্টও সম্ভব। হ্যাঁ, এইচআইভি তো বাংলাদেশে হয় এখন। এই যে মুকিবুল বলেছিলেন যে কার্ডিয়াক বায়োমার্কার, বাংলাদেশের টপমোস্ট হসপিটাল গুলাতে যেখানে মানে সিসিও আছে আজকাল, সবখানেই হয় এখন, এটা ট্রপনি নাই। তাহলে আমার চেম্বারেও তো দরকার না কারো, চেস্ট পেন যদি হয় সাসপেক্টেড, এখনো যদি ল্যাবে পাঠানো হয়, আই গট দ্য এক্সপিরিয়েন্স ইভেন ইন দ্য, সরি বাংলায় বলছি, যে আমার চেম্বারে কালকে এক পেশেন্ট, আমি কনফিউজ ছিলাম যে ওনার কি কার্ডিয়াক ডিজিজ না, টিপিক্যাল ডেসক্রিপশন একেবারে লেফট সাইডের চেস্ট পেইন, বাম হাতে রেডিয়েট করে। তো এত সুন্দর করে বললেন উনি, আবার টোবাকো নেন অন্যভাবে, গুল গুল, চিনি না, গুল মুখে দেয় অনেক বছর, একটু লেবারার ক্যাটাগরির পার্সন, তাই না? তার প্রিভিয়াস গল্প ছিল একসময় শরীর ফুলে গিয়েছিল। কাজে আমি কার্ডিয়াক ডিজিজ এক্সক্লুড করতে ক্লিনিক্যালি পারিনি। তা আমি তাকে ইসিজি করলাম, ইসিজি নর্মাল পেলাম, কিন্তু ব্লাড টেস্টটা পেতে 2-3 ঘন্টা লেগে গিয়েছে। তবুও আমি রিকোয়েস্ট করেছি বলে হয়তো আমার ল্যাব এভাবে দিয়েছেন, কিন্তু এগুলো আগে যখন এভাবে না বলতাম, দেখা যেত বললেন যে রিপোর্ট নিতে পরের দিন আসেন। তা আপনি কি ভাবছেন পরের দিন রুগী বাঁচবেন যদি এটা এমআই হয়? নাও তো বাঁচতে পারেন, বাঁচতেও পারেন, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো তো এই কাজটা করা যায়, তবে প্রশ্ন আসবে, ল্যাবের যে ট্রপোনিন আমরা করলাম আর পিওসিটি ট্রপোনিন, এটার কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, তাই না? কিন্তু অন্ততপক্ষে একটা সিদ্ধান্ত তো আসা যেতে পারে, হ্যাঁ, যেই পেশেন্টকে আমি ইসকেমিক ডিজিজ আছে অথবা নাই এরকমই ভাবছি, এই এই ধরনের পেশেন্ট, তাকে কিন্তু পিওসিটি দিয়ে, মোটামুটি তো গ্রামে যেখানে ইয়ে নাই, ল্যাবের কোনো ফ্যাসিলিটিস নাই, শহরে যদি পাঠাতে হয়, তাই না, 5 ঘন্টা 10 ঘন্টা গাড়িতে চড়ে আসতে হবে, রুগী তো অতক্ষণেই শেষ। তো ডিসিশনটা গ্রামে যারা বিশেষ করে রুরালে প্র্যাকটিস করছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হয় পিওসিটি যদি সম্ভব হয় নিজেরা ইনভেস্ট করে রাখতে পারেন। হ্যাঁ, আপনি ইনভেস্ট করবেন, আপনি ইনকাম করবেন,
এটা সম্ভব। আর বাংলাদেশে তো আছে, ইমার্জেন্সিতে গেলেই লেবে, তো লেবে গেলে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টার কম লাগবে না, আপনি যতই তাড়াতাড়ি করেন। ওখানে তো প্রসেসিং এর টাইম লাগে, সিরিয়াল আছে। আর লেবে বা ইমার্জেন্সি রুমে বড় বড় ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হসপিটাল, তারা নিশ্চয়ই এগুলা করেন আর কি। হ্যাঁ, সো ইট ইজ ইউজফুল ইন দ্য এমার্জেন্সি রুম অথবা অ্যাকিউট চেস্ট পেইন ট্রায়াজ। ট্রায়াজ রুম মানে অবজারভেশন রুম আর কি। তাহলে সেখানে কিন্তু এটা করা যেতে পারে। আর ইনফ্লামেশন সেপসিসের মার্কার তো বলেই দিয়েছি, পিসিটি, তাই না? সিআরপি যেমন বাড়েই বাড়ে, আর ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে বেশিরভাগ ক্ষেত্রে প্রোক্যালসিটোনিন বাড়ে। তো এগুলো হাই সেন্সিটিভ সিআরপি। হ্যাঁ, আমরা আজকে হয়তো সিআরপির বিষয় নিয়ে আলাপ করছি, ডিটেল বলছি না, এক্সাম্পল ইনফেকশনের জন্য এগুলো। আর বাংলাদেশে ডায়াবেটিক বা মেটাবলিক, ডায়াবেটিক্স তো সবাই বললাম। এই মেশিনের নাম আকুচেক। হ্যাঁ, এটা একটা ভালো মেশিন বলে বলা হয়। ইভেন HbA1c পিওসিটিও আছে, এটা অ্যানালাইজার্স। হ্যাঁ, এটা চাইলে চেম্বারে আমরা রাখতে পারি, তবে আমরা হয়তো ধীরে ধীরে রাখবো। তবে গ্লুকোমিটার রাখা খুব সহজ, দামও কম। ভেরিয়েবিলিটি না, ওয়াইডলি, সরি অ্যাভেলেবিলিটি বলছে, যে ওয়াইডলি অ্যাভেলেবল এগুলো। হ্যাঁ, ইভেন বাড়িতে মানুষরা রাখছে। তাহলে HbA1c প্রেজেন্ট ইন দ্য ক্লিনিক্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চাইলে আপনি চেম্বারেও রাখতে পারেন, তাই না? রাখতে পারেন, তবে A1c সবসময় ইমার্জেন্সি লাগে না বলে এটার ইকোনমিক ভ্যালু আপনার জন্য খুব বেশি হবে না, যেহেতু ল্যাবে অন্য টেস্ট করতে পাঠাবেন, সাথে এটা পাঠালেন। আচ্ছা, আমি সরি বলছি এই স্লাইডের জন্য। আমি হঠাৎ করে এটা আজকেই খুঁজে বের করলাম। আমার একজন রুগী কালকে না পরশু বললেন, এবং তার আগে বললেন, আপনাদের যদি অভিজ্ঞতা থাকে বলতে পারেন। উনি বললেন যে আমার লিপিড ভালো আছে। কোথায় করেছেন? রাস্তার পাশে। কার কাছে? যিনি ব্লাড সুগার মেপে দিয়েছেন উনি লিপিড মেপে দিয়েছেন। এরকম কি কেউ শুনেছেন আপনারা রাস্তায়? স্যার এই কি শ্যামলী মাঠের ওইখানে মাপে কোলেস্টেরল। তাই না? আতিফের জি। অভিজ্ঞতা কি, ডক্টর স্যার। আতিফ? হ্যাঁ, জি স্যার। মাপে না? আতিফের অভিজ্ঞতা আছে। ডায়াবেটিস ইউরিক অ্যাসিডও মাপে স্যার। ইয়েস, ইউরিক অ্যাসিড আমি ইচ্ছে করে হাইড করার চেষ্টা করছি। ইউরিক অ্যাসিড আমি 6 মাস আগেও শুনেছি। তো এখন, তাইলে এটা হচ্ছে পিওসিটির অপব্যবহার বলা যায়। হ্যাঁ, বাংলা ইংলিশে কি বলে? অ্যাবিউজ। কাজে এটা যে কেউ মেপে দিলে বললো যে আপনার লিপিড ঠিক আছে, অথচ রোগীর দেখা যায় জ্যান্থালেজমা টেন্ডন জ্যান্থোমা আছে তখন। কাজে রোগী যেন ভুল ভাবে আশ্বস্ত না হন। হ্যাঁ, করে দিলেন, রেজাল্টটা দেখলাম, এগুলো আন্ডার স্টাডি এখন। হ্যাঁ, আন্ডার স্টাডি। কাজেই, তবে আমি আজকে বের করলাম বাংলাদেশে এই মেশিনগুলো আছে। এখান থেকে কিনে কিনে দোকানে হয়তো তাদের ব্যবসায়িক কারণেই, হ্যাঁ, ফুটপাতেও তো অনেকে করেন, আপনারা দেখেছি না? তো এই যে কশন গুলো যে আছে, এগুলো পড়তে হবে আর কি। হ্যাঁ, সব পড়ছি না, আমি শুধু একটা ব্র্যান্ডের জন্য পড়ছি, যে যেমন এটা ইজি টাচ নামে, যেটা কোলেস্টেরল টেস্ট করে। ইট অনলি মেজার্স টোটাল কোলেস্টেরল। তো এই রুগী এটা শুনে এসে বলেন আমার কোলেস্টেরল ভালো। ওনার এখন স্যার এলডিএল ভালো না খারাপ তো কে বলতে পারে না। হ্যাঁ, শুনি। এই এটা এটা না, এটা হলো আরেকটা যে যেটা গ্লুকোমিটার বললেন, এটা তো ওরা ইউজ করা জানে না। যেমন এই যে রাস্তার পাশে বসে আছে, দৌড়ে আসতেছে, হাঁটাহুটা করতেছে, আমরা যেমন নিয়ম থাকে যে রেস্ট নিতে হবে, ই করতে হবে, তারপরে ব্লাড চেক, মানে ব্লাড সুগার চেক করতে হবে, ওরা তো দৌড়ে আইসা ফিজিক্যাল এক্সারসাইজ করে আসে, চেক করতেছে, দেখতেছে। তো এগুলা কি এবিউজের মধ্যে পড়ে না? এটা তো অবশ্যই অ্যাবিউজ না, এটা হলো রংলি সিলেকশন অফ দ্য পেশেন্ট। এই আলোচনাটা আজকের মধ্যে আছে, কোথাও না কোথাও আছে। আমি হয়তো স্লাইড ফেলে আসছি, অথবা সামনে পাবো। কেমন? এই আলোচনা অবশ্যই আছে, মানে এই জন্য তো ট্রেনিং এর ব্যাপারটা আসছে, যে কিভাবে একজন রোগীকে প্রিপেয়ার করে মাপতে, মানে প্রিপেয়ার্ড বলতে আমি টেকনিক্যাল ওয়ার্ড বলছি আর কি। রেডি করে একটু জিরায় নেবেন, হাঁটা চলা, হ্যাঁ, দৌড়ে দৌড়ে করবেন না, ফাস্টিং লেভেলে করবেন। এটি সুগারের যেমন যেমন সত্য, লিপিডের জন্য সত্য। তো বাইরে করলে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি, এটা ঠিক, তাই না? লেবে মানুষ না খেয়ে আসেন, অভ্যস্ত হয়ে গেছে। আর মাঠের মধ্যে, খেলার মাঠে মানুষ তো যাই খেলতে, তাই না মুকিব? তো খেলার সময় জি মাঝখানে স্যার। এসে সুগার দেখছে। এগুলা বোঝানোর জন্য আমার আজকের আলোচনা, আর কিছু না। আমি খুব আহামরি কিছু বলছি না, আমি জাস্ট সহজ কথা, প্রায় তো ঘন্টা খানেক হয়ে গেল, শেষ করে নেব আমরা। আর বাকি হলো এইটাও মেশিন অ্যাভেলেবল। এটা কিন্তু সরি বলছি, আমি নিজেও দেখিনি। যারা ইয়েতে কার্ডিওলজিতে কাজ করেন বা ওয়ার্ডে হোক, যেখানে হোক, আপনারা এটা পিক আপ করতে পারেন, কথাটা মানুষকে বলতে পারেন, সুগার কেনার মেশিনের মতো এটাও আপনি কিনেন, এবং আয়নার সম্পর্কে একটু এডুকেশন দেন। সো পেশেন্ট সেলফ মনিটরিং এটা করতে পারেন, মাঝে মাঝে দেখতে পারেন, স্ট্রিপ দিয়ে দিয়ে করে। আচ্ছা, প্রেগন্যান্সি ইউরিন টেস্ট, এগুলো তো আমরা সবাই জানি না, এটা নিয়ে আর না বললাম।
আদার পিওসিটি হরমোন, ইভেন হরমোন পর্যন্ত পিওসিটি অ্যানালাইজার সম্ভব। আমি প্রথম দিকে বললাম যে মিনি ল্যাব, ল্যাবরেটরি আপনার রুমের পাশে বানাতে পারেন, তাই না? কোটি টাকার ওখানে করা লাগবে না। এই ভ্যালুগুলো একদম ফেলনা নয় কিন্তু, হ্যাঁ। আপনার যদি একটু প্রসেস প্রসিডিওর মেনটেন করে করেন, এটাই ইউজফুল। আর প্রোগ্রাম ভার্সেস কমার্শিয়াল অ্যাভেলেবিলিটি, ওই যে বললাম প্রোগ্রাম, আইসিডিডিআরবির প্রোগ্রাম, ওখানে এটা পাওয়া যায়, এই জন্য ন্যাশনাল প্রোগ্রাম কথাটা বলেছে। আর কিছু অ্যাভেলেবল হচ্ছে কমার্শিয়াল সেন্টার, যেগুলো বাজারে, হ্যাঁ, কমার্শিয়ালি ল্যাব আছে, ডায়াগনস্টিক ল্যাব, ওখানে পাওয়া যাচ্ছে। তা আমি চাচ্ছি সেখান থেকে আপনি তথ্যটা আজকে যতটুকু শিখলেন, নিজের উদ্যোগে যারা রিয়েলি জিপি করছেন বা সামনে করবেন, একটা বাজেট তৈরি করেন, হ্যাঁ। বাজেটটা খুব বেশি হবে না, আমি পাশাপাশি কিছু দামও দেখাই দিব কয়েক জায়গায়, অলরেডি স্লাইড পার করে আসছি, দামও আছে কিন্তু ওখানে লেখা, কেমন? তো কোয়ালিটি ভ্যালিডেশন, এই যে এটা লাগে, কোয়ালিটি ভ্যালিডেশন লাগে, হ্যাঁ, মানে ভ্যালিড কিনা এটা দেখা। সাপ্লাই চেইন, যারা মেটেরিয়াল বা রিএজেন্ট প্রোভাইড করে তার কন্টিনিউয়াস সাপ্লাই দিতে পারে কিনা। দেখা যায় যে 6 মাস ব্যবহার করলেন, পরে আর আসে না চায়না থেকে, জাপান থেকে, তাহলে তো বন্ধ হয়ে গেল। কাজে যেটা রেগুলার সাপ্লাই আসে আপনাকে ওটাই নিতে হবে, ওটাই দেখতে হবে। ইভেন এন্টারিক ফিভারেরটা বের করেছি, এখানে এখানে একটু দেখি। আমরা এন্টারিক ফিভারে এখনো কি করি? ভিডাল টেস্ট করি, তাই না? তো এটা তো অবসলিট হয়ে গিয়েছে একেবারেই। এখন কিছু অ্যান্টিবডি টেস্ট আলাদা আলাদা পাওয়া যায়, এই যে নাম দেখালাম, এবং তারা দাবি করছে 98% অ্যাকুরেট এই এই ডিভাইসটা, কেমন? তাহলে এটাও কতদিন পরে করবো এটা জানতে হবে, এটা নিশ্চয়ই প্রথম কয়েকদিনে হবে না, 5-7 দিন পরেই করতে হবে। তবুও তো ডিসিশন হেল্প করতে পারে। যেখানে ব্লাড কালচারের সুবিধা নাই গ্রামে গঞ্জে, তাহলে আমরা এটা দেখতে পারি, রেদার ভিডাল টেস্ট না করে এটা দেখি। এটা একটা বিকল্প হতে পারে, আমি নাম সহ দেখালাম, ইভেন এখানে দামও দেখালাম। 30টা টেস্ট করা যাবে 2100 টাকা দিয়ে, তাই না? তো এটা বোধহয় ল্যাবরেটরির দাম না, এটা ওই রিয়েজেন্ট কিট যেটা, 30টার দাম। তো একটার দাম কত? ডক্টর আতিফ একটু হেল্প করবে নাকি? একটার দাম 70 টাকা, 70 টাকা, তাই না? তাহলে একটা টেস্টের খরচ হবে 70 টাকা, তা আপনি সেখানে 150 টাকা নেন, কম খরচে নেন। আরো আরো বেশি নিতে চাইলে বেশি নেন। কিন্তু এন্টারিক ফিভারতে অন্তত একটা ডিসিশন আপনি আসতে পারবেন, যেখানে ব্লাড কালচার নাই, হোল ব্লাড, সেরাম, প্লাজমা সবখানেই করা যাবে। এবং দেখেন সেন্সিটিভিটি 92.9, তো অ্যাভাব 90%, খারাপ না এটা। আর নিচেরটা বললাম, ইভেন তারা ক্লেম করছে 98% অ্যাকুরেট। এটার দামটা এখনো বুঝতে পারছি না, বা আমিও কালেক্ট করতে পারি নাই। আচ্ছা, এই সে ব্লাড অ্যানালাইজার, হ্যাঁ, ছোট্ট মেশিন অনেকগুলা রিপোর্ট দিবে, প্রায় 30টা প্লাস প্যারামিটার টেস্ট করা যাবে, ইনফেকশন, রেনাল, হরমোন সব, তাই না? মেনি রেজাল্ট, মেমোরিতে 50,000 রেজাল্ট মেমোরাইজ করে রাখা যেতে পারে, 50,000। চিন্তা করে দেখছেন? দামও নিশ্চয়ই একটু বেশি হবে। তো এটা একটা মডেল আর কি, না আমি পড়তেও চাচ্ছি না, এটা ঢাকাতে পাওয়া যায় এদের, হ্যাঁ। তারপর আরেকটা মেশিন, সাপ্লায়ার এরা, হ্যাঁ, পোর্টেবল ডিভাইস, এটা আরেক জায়গায় নিয়েও যাওয়া যাবে, কত। তারপরে অ্যাপোতি নাম, হ্যাঁ, অ্যাপোতি ফ্লোরেসেন্স ইমিউনো এসে অ্যানালাইজার, সাপোর্টস ভ্যারাইটি অফ অ্যানালাইটস, ইভেন কার্ডিয়াক, এন্ডোক্রাইন, বিভিন্ন রকম পাওয়া যায়। এই যে টার্ন আউট টাইম, এ সমস্ত জায়গায় টার্ন আউট টাইম ইভেন সেকেন্ডেও রেজাল্ট দিয়ে দিবে, রিয়েল টাইম দিলে না, রেজাল্ট দিয়ে দিল, তাই না? ইন জেনারেল মিনিট এবং আওয়ার, আওয়ারের মধ্যে হয়তো 1 ঘন্টা লাগে, এর বেশি লাগে না। তাহলে উইদিন মিনিটস কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাই, না? আচ্ছা, তারপরে এগুলো এস্টাবলিশ করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হয়, এই যে আমরা কোথায় করছি, টাইম কত নিবে, তাই না? ডাটা হ্যান্ডলিং গুলা কিভাবে করছি, স্পেস কেমন, আমার জায়গা আছে কিনা চেম্বারে, তাই তো, ভাড়া নিতে হবে কিনা আবার আরেকটা রুম, এই কস্ট গুলো মাথায় আসবে। লোকাল সাপোর্ট, হ্যাঁ, কমনলি বাংলাদেশে এই যে স্মল সেন্টার ক্লিনিক যা যা আগে আলাপ করেছি সবখানে এখন ব্যবহৃত হয় কিন্তু। তো পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসোনোগ্রাম দুই রকম হবে, একটা হ্যান্ডি আর একটা হলো ডিভাইস। আপনার কাছে যদি রুম ভালো হয় আপনি এটা ইউজ করতে পারেন, এটা কোয়ালিটি ভালো হবে। আর হ্যান্ডি যদি আপনি, এটার কি বলে আতিফ, ঘুরে ঘুরে চেম্বার করে যে, বাংলায় একটা লো প্রোফাইল শব্দ বলে যদিও, খ্যাপ বলে না, খ্যাপ। তো যারা দূরে যান তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারেন, রাইট। তাহলে ট্রেনিং লাগে, এবং ইভেন বাংলাদেশেও ট্রেনিং দেওয়া হচ্ছে, যে পকাসের ট্রেনিং। আমিও আমাদের রয়্যাল কলেজে যারা মেম্বার, ঠিক কোভিড এর আগে কিন্তু এখান থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল, হ্যাঁ। তবে পকাসে যে রেজাল্ট আছে ফাইনালি,
প্রয়োজনে আমরা স্ট্যান্ডার্ড ইমেজিং কনসালটেন্টের রেজাল্টের সাথে ম্যাচ করে নিব। হ্যাঁ, এবং এই আল্ট্রাসাউন্ড দেখেন, লাংয়ে আল্ট্রাসাউন্ড করা যায় নিউমোনিয়ার জন্য, কোভিডে তো আছেই, নিউমোথোরাক্স তো আছেই বলে ফেলেছি, তাহলে আল্ট্রাসাউন্ড অনেক জায়গায়। 2024-এ বিএসএমএমইউ, তখন তো নাম হয়তো এখন বিএমইউ হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, বোধহয় ডিসেম্বরে তো বিএমইউ হয়েছে, যাই হোক যে নাম হোক। তো পকাস এই যে ট্রেনিংটা হয়েছিল, হ্যাঁ, অনেকে খোঁজ নিয়ে চাইলে যেতে পারেন। এবং এই পকাসের একটা দাম দেখাচ্ছি, 1,90,000। হ্যাঁ, এই কোম্পানির নিয়ার অ্যাবাউট 2 লাখ টাকা আর কি। তো আজকাল 2 লাখ টাকা ইনভেস্ট করা, তাই না? আপনি এক্স রে মেশিন না কিনে লাখ লাখ টাকা দিয়ে এক্স এর জন্য আলাদা প্রোটেকশন, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হচ্ছে কিনা পারমিশন, এগুলো বাদ দিয়ে তো আল্ট্রাসাউন্ড কিনতেই পারেন, তাই তো? তবে ভুলভাল কোনো রিপোর্ট যেন না হয়, নিজেরা ট্রেনিং নেন, ওনারশিপ নেন, হ্যাঁ, বাজেট না ওনারশিপ। তা আমার আলোচনা মোটামুটি শেষ হলো। এই কারো কোনো কথা থাকলে সাথে সাথে হাত তুলি, আর বাকি 2-1 মিনিট আমি যেগুলো বলতে চাই আর কি। হ্যাঁ, আপাতত আলোচনা এখানে শেষ। আর এখান থেকে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি আর কি ডক্টরদের কাছ থেকে, জুনিয়রের কাছ থেকে, আমরা একটু দেখবো কি আমরা মোটামুটি উত্তরগুলো পেয়েছি কিনা। কেউ কি একজন একটু পড়ে পড়ে বলবো? মনে হয় পেয়ে গেছি না? কোনটা কেন করব, এটার গুরুত্ব, বাংলাদেশে কি আছে, কতটুক নির্ভরযোগ্য বললাম, এটা ল্যাব টেস্টের মতো হয়তো বেশি নির্ভরযোগ্য না, তবে একেবারে কমও না। জরুরি রোগীর জন্য আলাপ করে ফেলেছি, তাই না? সুবিধা অসুবিধা আলাপ করেছি, লিমিটেশন বলেছি, কোয়ালিটি মেনটেন কতটুকু হয় ওটাও হচ্ছে সাইন্টিফিক্যালি সেন্সিটিভিটি স্পেসিফিসিটি দিয়ে বলতে হয়, তাই না? চিকিৎসা শুরু করব কিনা, ডক্টর আতিফ কি বলে? চিকিৎসা শুরু করব? দেখার পরে উত্তর কি হবে? জি স্যার। অবশ্যই, অবশ্যই। সুগার দেখে কি আমি শুরু করব না? সুগার হাই, হাইপোগ্লাইসিমিয়া হয়ে গিয়েছে, আমি গ্লুকোজ দিব না? জি অবশ্যই দিব স্যার। অবশ্যই দিব, অবশ্যই দিব, বেশিরভাগ ক্ষেত্রেই দিব। ক্লিনিক্যাল জাজমেন্টের সাথে মিলিয়ে এরপর। ইয়েস, এটাই হচ্ছে মূল কথা, ক্লিনিক্যাল জাজমেন্টের সাথে মিলিয়ে অবশ্যই দিব। কাজে আজকের আলোচনা আশা করি আপনাদের উপকার হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বোধহয় অনেকেই আছি, তবুও একটু চ্যাট বক্সে দিতে চাই, কেউ যদি হোয়াটসঅ্যাপের বাইরে লিংক পেয়ে আসেন, জয়েন করেন। আর রেজিস্ট্রেশন, কমন রেজিস্ট্রেশন ফর্ম এটা, হ্যাঁ, এটি প্রায় প্রায় আমরা দিচ্ছি। আমাদের ওই জিপি গ্রুপটাকে নামকরণ করেছি জিপি, ডোয়ামস জিপি ট্রেনিং অ্যান্ড ক্যারিয়ার ফর বিডি ডক্টর। এই গ্রুপে সবসময় আমরা বাংলায় কথা বলার চেষ্টা করছি, তো বাংলাদেশিদের জন্য। যদিও আমাদের আরেকটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে জিপিদের, তো এটা শুধু বাংলাদেশি আমার স্টুডেন্ট যারা সরাসরি, তারা তো আছে, বাইরের স্টুডেন্ট ডক্টর যারা জুনিয়র ডক্টর তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দিয়েছি। আর এটা হচ্ছে এই রেজিস্ট্রেশনটা যারা করি নাই এখনো, তারা থাকলে আমরা মেইলে যোগাযোগটা রাখি, সুবিধা হবে। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়, আমি আর কপি পেস্ট করলাম না, টাইম প্রায় হয়ে গিয়েছে। ইউটিউবে আমরা লিংক দিয়ে দেবো ওই হোয়াটসঅ্যাপে, সেখান থেকে দেখে দেখে অনেক ধরনের টপিকস আছে এটারও বাইরে। হ্যাঁ, যারা আগ্রহী এক্সটেন্ডেড ইনফরমেশন নিতে চান তারা ওখানে করবেন। আর এটা হলো আমাদের প্ল্যান আর কি, হ্যাঁ, জিপি ট্রেনিং প্ল্যান। তো আমি একটু লাল করলাম, দু একজন একটু থাকলে ভালো হয় আলোচনার জন্য। সিমটম টু ডায়াগনোসিস অ্যাপ্রোচ ওয়ার্কশপ। তো এখন তো আমরা সবাই জানি না, ওয়ার্কশপ হচ্ছে বিভিন্ন রকম, হাইপারটেনশন হচ্ছে, সিবিসি অ্যানালাইসিস হচ্ছে। তো আমি যেমন উপরে একটু ক্লিনিক্যাল কোরিলেশন শব্দটা হাইলাইট করলাম কেন, একটা ল্যাব ডেটা যদি আমরা সিবিসি পড়ি, আমাদের টার্গেট হচ্ছে শুধু সিবিসি পড়ে পড়ে নয়, আমরা রুগী আলাপ করব। এটা হচ্ছে ক্লিনিক্যাল কোরিলেশন, একজন পেশেন্টের সিনারিও দিয়ে তারপরে আমরা ল্যাব ডেটাগুলো পড়ার চেষ্টা করব ভবিষ্যতে। সো আমি সিকিং ইওর প্রেয়ার, আমার জন্য সবাই একটু দোয়া করেন, সবার জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুন, আমরা যেন এই কাজগুলো করতে পারি জীবেদের কল্যাণে। হ্যাঁ, আপাতত এইটাই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ শুনলাম। সবাই কানেক্টেড থাকি। হ্যাঁ, থ্যাংক অল ইউ দ্য স্যার। বেস্ট, অল দ্য আসসালামু বেস্ট, আলাইকুম। আল্লাহ হাফেজ।